Hello students. Okay, mic is fine, camera is fine. Okay, so আজকে আমরা যে টপিকটা টাচ করতে চলেছি, যেটা আমরা হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন চ্যাপ্টারে পড়ছিলাম। সো হ্যালো অ্যারিনদের এবং হ্যালো অ্যালকেনদের প্রিপারেশন পার্টটা, হ্যালো অ্যালকেন আর হ্যালো অ্যারিনদের টোটাল প্রিপারেশন পার্টটা আমরা কভার করেছিলাম। আজকে আমরা মেনলি হ্যালো অ্যারিনসের কিছু কেমিক্যাল প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টিও 3-4টা ফিজিক্যাল প্রপার্টিতে আমরা ফোকাস করেছিলাম। আজকে কেমিক্যাল প্রপার্টির পার্টটা একবার কুইকলি গো থ্রু করে নিই। ওকে ফাইন। সো বলছে হ্যালো অ্যারিনরা এমনিতে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস করতে চায় না। সো হ্যালো অ্যারিনস আর এমনিতে লেস রিঅ্যাক্টিভ, ঠিক আছে? হ্যালো অ্যারিনস হচ্ছে এমনিতে লেস রিঅ্যাক্টিভ, এরা নিউক্লিওফিলিক রিঅ্যাকশনস করতে চায় না। নিউক্লিওফিলিক রিঅ্যাকশনস মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস হ্যালো অ্যারিন গুলো একেবারেই করতে চায় না। হ্যালো অ্যারিন গুলো কেন করতে চায় না তার রিজনস গুলো দেখছি। সো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনস করতে গেলে প্রথম কথা হচ্ছে নিউক্লিওফাইলকে অ্যাপ্রোচ করতে হবে। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনসে এক্স্যাক্টলি কি হয়, জেনারেল রূপটা, জেনারেল ফরম্যাটটা বলছি। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনসে এক্স্যাক্টলি হয়, ধরো একটা অ্যালকিল হ্যালাইড বা একটা হ্যালো অ্যালকেন আছে। সো একটা অ্যালকিল হ্যালাইড বা একটা হ্যালো অ্যালকেন আছে। জেনারেল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনসে এর উপরে আসে হচ্ছে একটা নিউক্লিওফাইল এসে অ্যাটাক করে। নিউক্লিওফাইল কার্বনটাতে যখন অ্যাটাক করে তখন লিভিং গ্রুপ হিসাবে হ্যালোজেনটা আউট হয়ে যায়। এটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনসের জেনারেল ফরম্যাট। মনে করে দেখো, এগুলো অলরেডি আমরা 11এও কিছু কিছু পড়েছিলাম। সেটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনসের জেনারেল ফরম্যাট, জেনারেল মেকানিজম। ঠিক আছে, কিন্তু নিউক্লিওফাইল এই কার্বনটার কাছে আসে কেন? নিউক্লিওফাইল এই কার্বনটার কাছে আসে তার কারণ হচ্ছে হ্যালোজেনের উপরে পার্শিয়ালি মাইনাস চার্জ থাকে একটা, আর এই কার্বনটা ইলেকট্রোফিলিক হয়ে থাকে, ওর উপরে পার্শিয়াল প্লাস চার্জ থাকে একটা। সেই কারণে নিউক্লিওফাইল আসে। এখন দেখা যাক হ্যালো অ্যারিন গুলোতে কিরকম সিচুয়েশন থাকে। দেখো হ্যালো অ্যারিন গুলোতে অলরেডি ক্লোরিন তার প্লাস আর এফেক্ট শো করছে। হ্যালো অ্যারিন গুলোতে হ্যালোজেনের কাছে আছে লোন পেয়ার। কি আছে হ্যালোজেনের কাছে? লোন পেয়ার্স। সো হ্যালোজেনের কাছে লোন পেয়ার্স থাকার কারণে লোন পেয়ার গুলো থ্রু দিয়ে প্লাস আর এফেক্ট শো হয় টুয়ার্ডস দ্য বেনজিন রিং। তার জন্য কি হয়, লোন পেয়ারটা ডোনেট হয় এবং বেনজিনের পাই বন্ডের সঙ্গে সেটা কনজুগেশনে চলে আসে, রেজোনেন্সে চলে আসে, এন্ড তার ফলে এই রেজোনেটিং স্ট্রাকচার গুলো তৈরি হয়। যেখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ ক্লোরিনের একটা বা হ্যালোজেন ক্লোরিন যেটাই বলি না কেন, ক্লোরিন বা হ্যালোজেনটার একটা লোন পেয়ার এখানে ডাবল বন্ড তৈরি করেছে, আর তার ফলে পাই বন্ডটা মুভ করছে। পাই বন্ডটা এখানে শিফট হয়েছে, ফলে মাইনাস চার্জ এসছে, ওই মাইনাস চার্জ ফার্দার এখানে শিফট হয়েছে এন্ড ফার্দার এখানে শিফট হয়েছে। অর্থাৎ বেনজিন রিং এর ইলেকট্রন ডেনসিটি বাড়লো না কমলো? বেনজিন রিং এ ইলেকট্রন ডেনসিটি বাড়লো বিকজ অফ দ্য প্লাস আর এফেক্ট অফ দ্য হ্যালোজেন। হ্যালোজেনের প্লাস আর এফেক্টের জন্য, প্লাস আর এফেক্ট কি, ইলেকট্রন পেয়ার ডোনেট করে রেজোনেন্সে পার্টিসিপেট করা। সো ইলেকট্রন পেয়ার ডোনেট করে রেজোনেন্সে পার্টিসিপেট করা থ্রু দিয়ে হ্যালোজেন তার প্লাস আর এফেক্ট শো করলো, আর এই প্লাস আর এফেক্ট শো করার জন্য বেনজিনের ইলেকট্রন ডেনসিটি বেড়েছে। কেন বেড়েছে? কারণ বেনজিনের নিউক্লিয়াসে দেখা যাচ্ছে এখন ক্লিয়ারলি মাইনাস চার্জ চলে এসেছে, দ্যাট ইজ ইলেকট্রন ডেনসিটি বেড়েছে। এবার ইলেকট্রন ডেনসিটি যদি বেড়ে থাকে, ভালো করে দেখো, ইলেকট্রন ডেনসিটি বেনজিনের বেড়ে গেছে, নিউক্লিওফাইল যারা, নিউক্লিওফাইলদেরও হাই ইলেকট্রন ডেনসিটি, নিউক্লিওফাইলদেরও হাই ইলেকট্রন ডেনসিটি। কারণ নিউক্লিওফাইল তাদেরকেই বলি যাদের কাছে মাইনাস চার্জ আছে বা লোন পেয়ার আছে। তাহলে নিউক্লিওফাইলদেরও হাই ইলেকট্রন ডেনসিটি, হ্যালোজেনের প্রেজেন্সে প্লাস আর এফেক্টের থ্রু দিয়ে বেনজিনেরও ইলেকট্রন ডেনসিটি বাড়ছে, মানে এই হ্যালো অ্যারিনটারও ইলেকট্রন ডেনসিটি বাড়ছে। তাহলে একটা নিউক্লিওফাইল কেন যাবে হ্যালো অ্যারিনের কাছে? দুজনেরই তো ইলেকট্রন ডেনসিটি হাই, তাই না? তো ইলেকট্রন রিপালশন শুরু হবে। তো এই কারণে রেজোনেন্সের থ্রু দিয়ে, যেহেতু প্লাস আর এফেক্টের থ্রু দিয়ে হ্যালোজেন বেনজিনের ইলেকট্রন ডেনসিটি বা হ্যালো অ্যারিন গ্রুপটার ইলেকট্রন ডেনসিটি বাড়াচ্ছে, বেনজিন রিং এর ইলেকট্রন ডেনসিটি বাড়াচ্ছে। সো বেনজিন রিং এর ইলেকট্রন ডেনসিটি বাড়ছে, এই কারণে নিউক্লিওফাইলগুলো অ্যাপ্রোচই করতে চাইবে না। দিস ইজ রিজন নাম্বার 1। সো সিচুয়েশনটা এরকম হলো যে প্লাস আর এফেক্টের প্রেজেন্সের জন্য, হ্যালোজেন গ্রুপের প্লাস আর এফেক্টের প্রেজেন্সের জন্য বেনজিন রিং এর ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করছে, নিউক্লিওফাইলেরও হাই ইলেকট্রন ডেনসিটি আছে, তাই অবভিয়াসলি নিউক্লিওফাইলগুলো চুজ করবে না বেনজিন রিং এ অ্যাটাক করার জন্য। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হওয়ার জন্য নিউক্লিওফাইলটাকে অ্যাটাক করতে হবে। সো নিউক্লিওফাইল বেনজিন রিংকে চুজই করবে না, কারণ ওরও হাই ইলেকট্রন ডেনসিটি, এরও হাই ইলেকট্রন ডেনসিটি, সো ইলেকট্রন রিপালশন তৈরি হবে ওখানে। ক্লিয়ার? সো দিস ইজ রিজন নাম্বার 1। নাও রিজন নাম্বার 2। রিজন নাম্বার 2 হচ্ছে যদি বা SN1 রিঅ্যাকশন হয়, SN1 টাইপের রিঅ্যাকশন হয়, মানে যেখানে ধরলাম যে
হ্যালোজেনটা নিজে থেকেই প্রথমে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ যখনই নিউক্লিওফাইল অ্যাটাক করবে, নিউক্লিওফাইল কোন কার্বনটা অ্যাটাক করবে, যে কার্বনে হ্যালোজেন আছে সেই কার্বনটা দিয়ে অ্যাটাক করে, রাইট? তো নিউক্লিওফাইল ধরো এই কার্বনে অ্যাটাক করলে হ্যালোজেন আউট হয়ে যাচ্ছে। সো এই কার্বোক্যাটায়নটা তৈরি হওয়ার কথা, এই ফিনাইল কার্বোক্যাটায়ন ইজ হাইলি আনস্টেবল কার্বোক্যাটায়ন। এই ফিনাইল কার্বোক্যাটায়ন ইজ হাইলি আনস্টেবল কার্বোক্যাটায়ন। তো আনস্টেবল কার্বোক্যাটায়ন কেন তৈরি হবে? অর্থাৎ যদি কোনো নিউক্লিওফাইল এই বেনজিনের ইলেকট্রন ডেনসিটি যেটা বেড়ে গেল, একটু আগেই দেখলাম রেজোনেন্সের থ্রু দিয়ে বেনজিনের ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাচ্ছে, ওই বেড়ে যাওয়া ইলেকট্রন ডেনসিটির জন্য যে রিপালশন তৈরি হচ্ছে, সেই রিপালশনকে ওভারকাম করেও যদি কোনো নিউক্লিওফাইল তার মাইনাস চার্জ নিয়ে ওই কার্বনটাতে অ্যাটাক করেও বা, যে কার্বনটাতে হ্যালোজেন লিভিং গ্রুপটা আছে সেখানে অ্যাটাক করেও বা, স্টিল যে কার্বোক্যাটায়নটা তার জন্য তৈরি হবে, যে মাত্র হ্যালোজেনটা বেরিয়ে যাবে, লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে, সঙ্গে সঙ্গে কার্বোক্যাটায়ন তৈরি হবে। এই কার্বোক্যাটায়নটা এতটাই আনস্টেবল যেটা তৈরি হতে চাইবে না, তার মানে লিভিং গ্রুপটা ইজিলি বেরোতেই চাইবে না। লিভিং গ্রুপ যদি ইজিলি বেরোতেই না চায়, নিউক্লিওফাইলের এত কষ্ট করে অ্যাটাক করে লাভটা কি হলো? সুতরাং নিউক্লিওফিলিক অ্যাটাক হবে না, হওয়ার চান্স খুবই কম থাকবে, মানে লেস রিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস এর রেসপেক্টে। ক্লিয়ার? সেকেন্ড পয়েন্ট, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। ওকে, থার্ড পয়েন্ট কি বলছে? হাইব্রিডাইজেশন। হ্যালোজেনগুলোর সঙ্গে যে কার্বনটা আছে ওই কার্বনটা বেসিক্যালি sp2 হাইব্রিডাইজড। কেন? কারণ হচ্ছে এখানে ডাবল বন্ড আছে, ডাবল বন্ডেড কার্বন মানে আমরা জানি sp2 হাইব্রিডাইজড। সো হ্যালোজেনের সঙ্গে অ্যাটাচ কার্বন sp2 হাইব্রিডাইজড। sp2 হাইব্রিডাইজড কার্বনে 33.3% s ক্যারেক্টার থাকে, 33.3% s ক্যারেক্টার থাকে। অর্থাৎ এই sp2 কার্বনটা যথেষ্ট ইলেকট্রোনেগেটিভ ইন নেচার, কারণ s ক্যারেক্টার বেশি মানেই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি আছে। অর্থাৎ আমরা জানি পার্সেন্টেজ s ক্যারেক্টার যত বেশি হয় তত ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। সুতরাং 33.3% s ক্যারেক্টার, whereas sp3 কার্বন নরমাল হ্যালো অ্যালকেন যেটা ছিল তাতে কার্বনটা sp3 কার্বন যেখানে আছে 25% s ক্যারেক্টার, 25% s ক্যারেক্টার, এখানে 33% s ক্যারেক্টার। তার মানে অবভিয়াসলি নরমাল কার্বনের থেকে এই বেনজিনের সঙ্গে অ্যাটাচ কার্বনটা, এই বেনজিনের কার্বনটা যেটা কিনা হ্যালোজেনের সঙ্গে অ্যাটাচ আছে, ওটাতে s ক্যারেক্টার বেশি মানে ওই কার্বন অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ। ওই কার্বন যদি ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে এই কার্বন অতটা ইলেকট্রন ডিফিশিয়েন্ট নয়, কারণ এই কার্বনটা এখন ইলেকট্রন পেয়ারগুলোকে, বন্ড পেয়ারটাকে, কার্বন হ্যালোজেন বন্ডের বন্ড পেয়ারকে কার্বন নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারছে। সো ইলেকট্রোনেগেটিভ কার্বন হওয়ার জন্য এই কার্বন লেস ইলেকট্রোফিলিক মানে এর পার্শিয়াল প্লাস চার্জ কম, এখানে কম পার্শিয়াল প্লাস চার্জ আছে, লেস পজিটিভ চার্জ আছে, এখানে লেস ইলেকট্রোফিলিক মানে লেস পজিটিভ চার্জ আছে। কেন লেস পজিটিভ চার্জ আছে? কারণ এই কার্বন sp2 কার্বনে 33.3% s ক্যারেক্টার থাকে, যেটা কিনা যথেষ্ট হাই s ক্যারেক্টার। s অরবিটালের পার্সেন্টেজ যত বেশি থাকে তত ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, কারণ s অরবিটাল নিউক্লিয়াসের কাছে থাকে, যার উপরে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেশি হয়। আর ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে তত ওই কার্বনটা, এই বন্ড পেয়ারটাকে, কার্বন হ্যালোজেন বন্ডের বন্ড পেয়ারটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে। কার্বন হ্যালোজেন বন্ডের বন্ড পেয়ারটা এমনিতে হ্যালোজেন নিজের দিকে নিয়ে চলে যেতে চায়, কারণ হ্যালোজেন গুলো বেশি ইলেকট্রোনেগেটিভ। কিন্তু sp2 কার্বনে এখন ইলেকট্রোনেগেটিভ, তাই হ্যালোজেনের সঙ্গে কার্বনের বন্ড পেয়ারটাকে কার্বন চেষ্টা করবে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে। কার্বন যত নিজের দিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে তত কি হবে? ওই কার্বনের উপরে পার্শিয়াল প্লাস চার্জ কম তৈরি হবে, কারণ কার্বন এখন বন্ড পেয়ারকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছে, কার্বন এখন ইলেকট্রন ডিফিশিয়েন্ট হচ্ছে না। অর্থাৎ কার্বনটা লেস ইলেকট্রোফিলিক হবে, লেস পার্শিয়াল প্লাস চার্জ তৈরি হবে। যে কার্বনের পার্শিয়াল প্লাস চার্জ বা ইলেকট্রোফিলিসিটি কম, সেই কার্বনের প্রতি একটা নিউক্লিওফাইল কেন ইন্টারেস্ট নেবে? অবভিয়াসলি ইন্টারেস্ট নিতে যাবে না, এন্ড নিউক্লিওফাইল এই কার্বনকে চুজই করবে না অ্যাটাক করার জন্য। তাহলে এখনো পর্যন্ত আমরা তিনটে রিজন দেখলাম। রিজন নাম্বার 1 কি ছিল? নিউক্লিওফাইল এই ওভারঅল বেনজিনের যেহেতু ইলেকট্রন ডেনসিটি বাড়ছে, তার জন্য কি হবে? বেনজিনের ওভারঅল ইলেকট্রন ডেনসিটি বাড়ার জন্য, বেনজিনের যেহেতু ওভারঅল ইলেকট্রন ডেনসিটি বাড়ছে বাই দ্য প্লাসার এফেক্ট অফ দ্য হ্যালোজেন গ্রুপ, তার জন্য কি হচ্ছে? বেনজিনের ইলেকট্রন ডেনসিটি বাড়ছে বলে নিউক্লিওফাইলগুলো অ্যাপ্রোচ করতে চাইছে না, কারণ রিপালশন ফেস করবে। নাম্বার 2, যদি বা অ্যাপ্রোচ হয়, লিভিং গ্রুপটা বেরোতে পারবে না, কারণ লিভিং গ্রুপ বেরোলে যে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, যে প্লাস চার্জ আসছে, প্লাস চার্জটা রেজোনেন্সের থ্রু দিয়ে একেবারেই স্টেবিলাইজড হচ্ছে না। সো প্লাস চার্জটা যেটা আসছে ওটা স্টেবিলাইজড নয়, তাই এটা তৈরি হওয়ার চান্স কম থাকবে। রিজন নাম্বার 3, যে কার্বনটাতে অ্যাটাকটা আসবে ওই কার্বনটাকে ইলেকট্রন ডেফিশিয়েন্ট হতে হবে, ইলেকট্রোফিলিক হতে হবে, তবে গিয়ে নিউক্লিওফাইল অ্যাপ্রোচ করবে, নিউক্লিওফাইল ইন্টারেস্ট নেবে। কিন্তু এই কার্বনটা লেস ইলেকট্রোফিলিক দেখতে পাচ্ছি বিকজ এই কার্বনের হায়ার পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার আছে বিকজ অফ দ্য sp2 হাইব্রিডাইজেশন।
তো এই সমস্ত রিজনস এর জন্য দেখা যাচ্ছে কার্বনটার কাছে নিউক্লিওফাইল আসছেই না, অর্থাৎ হ্যালো অ্যারেন গুলো লেস রিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে টুয়ার্ডস নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। আরো একটা রিজন আছে, সেই রিজনটা কি? সেই রিজনটা হচ্ছে যদি কোনো একটা আসতেও বা ধরো ফর এক্সাম্পল ধরলাম কোনো একটা নিউক্লিওফাইল যদি বা আসেও, কোনো একটা নিউক্লিওফাইল ধরলাম যদি এসেও যায়, ধরলাম কোন একটা নিউক্লিওফাইল এসেও যায়, রেজোনেন্সের থ্রু দিয়ে দেখো, রেজোনেন্সের থ্রু দিয়ে দেখো এই কার্বন ক্লোরিন বন্ডে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার ডেভেলপ করে গেছে। কার্বন ক্লোরিন বন্ডে কি ডেভেলপ করেছে? পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার। অর্থাৎ রেজোনেন্স যেহেতু হয়েছে, রেজোনেন্স হওয়ার জন্য একটা ডাবল বন্ড ক্যারেক্টার এখানে ডেভেলপ করেছে। অর্থাৎ এই CCl বন্ডটা কিন্তু শুধু সিঙ্গেল বন্ড নয়, এইখানে সিঙ্গেল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড, লাস্টে কিন্তু এইগুলোতে সব ডাবল বন্ড ক্যারেক্টার ডেভেলপ করে গেছে। তার মানে অবভিয়াসলি CCl বন্ডটা বা সি হ্যালোজেন বন্ডটা কিন্তু সিঙ্গেল বন্ডের মতন উইক বন্ড নয়, ওখানে ডাবল বন্ডের মতন একটা পার্শিয়াল ক্যারেক্টার ডেভেলপ করেছে। অর্থাৎ CCl বন্ডটা কিন্তু এখন যথেষ্ট স্ট্রং বন্ড। নিউক্লিওফাইলের অ্যাটাক যদি হয় বা ওই স্ট্রং বন্ডটা ব্রেক করে Cl- আউট হয়ে যাবে, এটা এগেন ডিফিকাল্ট। তাহলে এই সমস্ত কটা কারণের জন্য, কারণ কটা একবার রিপিট করে দিচ্ছি। ফার্স্ট রিজন সেটা হচ্ছে রেজোনেন্স হচ্ছে, তার জন্য প্লাস আর এফেক্টের থ্রু দিয়ে বেনজিনের ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করছে। নিউক্লিওফাইল বিং হাই ইলেকট্রনিক ডেন্স, নিউক্লিওফাইলের ইলেকট্রন ডেনসিটি হাই, তো ইলেকট্রন রিপালশনের কারণে নিউক্লিওফাইল ইন্টারেস্ট নিচ্ছে না। দ্যাট ইজ দ্য ফার্স্ট রিজন। সেকেন্ড রিজন কি? যে সেকেন্ড রিজন হচ্ছে যে নিউক্লিওফাইলটা যখন অ্যাটাক করছে তখন তো সিএলটাকে Cl- হয়ে আউট হতে হবে, এই কার্বনের নিউক্লিওফিলিক অ্যাটাক হবে এবং সিএলটাকে তো Cl- হয়ে আউট হতে হবে। Cl- হয়ে সিএলটা আউটই হতে পারবে না, কারণ হচ্ছে এই পার্টিকুলার বন্ডটা ডাবল বন্ড ক্যারেক্টার হয়ে গেছে। এই পার্টিকুলার বন্ডটা কি হচ্ছে? ডাবল বন্ড ক্যারেক্টার ডেভেলপ করেছে। যেহেতু এই পার্টিকুলার বন্ডের ডাবল বন্ড ক্যারেক্টার ডেভেলপ করে গেছে, তাই এই বন্ডটা তুলনামূলক স্ট্রং হয়ে গেছে। বন্ডটা তুলনামূলক স্ট্রং হয়ে যাওয়ার জন্য কি হয়েছে? স্ট্রং বন্ডের প্রেজেন্সে অবভিয়াসলি লিভিং গ্রুপটা তখন বেরোতে চাইবে না, কারণ Cl- আউট হতে চাইবে না, কারণ স্ট্রং বন্ড তৈরি হয়ে গেছে, রাইট? তো স্ট্রং বন্ড যেহেতু তৈরি হয়ে গেছে, তাই এটা লিভ করতে চাইছে না, স্ট্রং বন্ড হয়ে গেছে। রিজন নাম্বার 3 কি থাকছে? যদি বা Cl- আউট হয়, সেক্ষেত্রে যে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে ওটা এখানে আনস্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, কারণ ওই কার্বোক্যাটায়নের প্লাস চার্জটা পাই বন্ডের থ্রু দিয়ে রেজোনেন্সে যেতে পারছে না, সো আনস্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। এন্ড রিজন নাম্বার 4, যে কার্বনে অ্যাটাক হবে ওই কার্বনটাকে তো ইলেকট্রন ডেফিশিয়েন্ট হতে হবে, তবে তোকে নিউক্লিওফাইল অ্যাপ্রোচ নেবে, নিউক্লিওফাইল ইন্টারেস্ট নেবে। সো এই কার্বনটা ইলেকট্রন ডেফিশিয়েন্টই নয়, কার্বনটা ইলেকট্রোফিলিকই নয়, কার্বনটার ইলেকট্রোফিলিসিটি কমে গেছে, কারণ কার্বনটার ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে গেছে। কার্বন এখন বন্ড পেয়ারকে অ্যাট্রাক্ট করতে পারে, কারণ ওই কার্বনটাতে পার্সেন্টেজ এস ক্যারেক্টার বেশি আছে। কার্বনটাতে যেহেতু পার্সেন্টেজ এস ক্যারেক্টার বেশি আছে, সেই কারণে কার্বনটাতে অ্যাপ্রোচ করতে পারে, অ্যাটাক করতে পারে, অ্যাকসেপ্ট করতে পারে লোন পেয়ারকে, বন্ড পেয়ারকে নিজের দিকে। তো কার্বনটার এস ক্যারেক্টারের পার্সেন্টেজ বেশি হওয়ার জন্য, sp2 কার্বন হওয়ার জন্য পার্সেন্টেজ এস ক্যারেক্টার বেশি আছে, আর পার্সেন্টেজ এস ক্যারেক্টার বেশি আছে বলে কার্বনটা ইলেকট্রোনেগেটিভ হয়ে যাচ্ছে, কারণ এস ক্যারেক্টার বেশি থাকা মানে ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যাওয়া। তার কারণটা কি? এস অরবিটাল নিউক্লিয়াসের কাছে থাকে, আর নিউক্লিয়াসের কাছে থাকে এস অরবিটালে, নিউক্লিয়াসের কাছে থাকে এস অরবিটালে ইলেকট্রনের নিউক্লিয়াসগুলোর অ্যাট্রাকশন অনেক বেশি থাকে। সো নিউক্লিয়াসের অ্যাট্রাকশন যেহেতু বেশি, অবভিয়াসলি ওই কার্বন ইলেকট্রোনেগেটিভ, মানে ওই কার্বনে পার্শিয়াল প্লাস চার্জ কম তৈরি হচ্ছে, দ্যাট ইজ লেস ইলেকট্রন ডেফিশিয়েন্ট, মানে ইলেকট্রোফিলিসিটি কম, কারণ ওই কার্বনটা ইলেকট্রন নেগেটিভ হওয়ার জন্য যথেষ্ট ইলেকট্রন পেয়ারকে হোল্ড করছে। তো ওই কার্বন যদি ইলেকট্রন ডেফিশিয়েন্টই না হয়, তো ওই কার্বনে কেন নিউক্লিওফাইলগুলো ইন্টারেস্ট নেবে? তো এই চারটে কারণের জন্য মেনলি কি হচ্ছে যে এই সমস্ত হ্যালো অ্যারিনগুলো কি হচ্ছে? লেস রিঅ্যাক্টিভ হচ্ছে টুয়ার্ডস নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস। এরপরেও যদি জোর করে করতে হয় তাহলে ড্রাস্টিক কন্ডিশন ইউজ করতে হবে। দেখা যাক ড্রাস্টিক কন্ডিশনে মানেটা কি। ড্রাস্টিক কন্ডিশন মানে ফর এক্সাম্পল দেখছি, ধরো ডাউস প্রসেস, জোর করে করতে চাই, অর্থাৎ আমি চাই এখানে নিউক্লিওফাইল অ্যাটাক করুক এবং এটা আউট হয়ে যাক, যেটা অবভিয়াসলি ডিফিকাল্ট। চারটে রিজন দেখলাম, রিঅ্যাক্টিভিটি অবভিয়াসলি ডিফিকাল্ট, চারটে রিজন এক্ষুনি দেখলাম। তো তারপরেও আমি চাই ড্রাস্টিক কন্ডিশন ইউজ করা হচ্ছে 623 কেলভিন টেম্পারেচার অথবা 300 অ্যাটমসফিয়ার প্রেসার। সো হাই টেম্পারেচার হাই প্রেসার ইউজ করা হচ্ছে যাতে এই বন্ডটা অবভিয়াসলি ব্রেক হয়ে যায়। হাই টেম্পারেচার হাই প্রেসারে তো বন্ড ব্রেক হয়ে যাবে না, তাই NaOH দিয়ে যখন হিট করা হচ্ছে হাই টেম্পারেচার হাই প্রেসারে, দ্যাট ইজ ড্রাস্টিক কন্ডিশনে। ড্রাস্টিক কন্ডিশনে কি হচ্ছে? ড্রাস্টিক কন্ডিশনে তৈরি হচ্ছে প্রথমে ONA-, ONA টা ইনসার্ট হয়ে যাচ্ছে ইনস্টেড অফ দ্য Cl- আউট হয়ে যাচ্ছে, তারপরে ডাইলিউট HCl দিয়ে যদি অ্যাসিডিফিকেশন করা হয় ONA টা OH এ রিপ্লেস হয়ে যাচ্ছে। ক্লিয়ার? সো ড্রাস্টিক কন্ডিশন লাগবে।
সিমিলারলি এবারে দেখা যাক যদি সিচুয়েশনটা এরকম হয় যে ড্রাস্টিক কন্ডিশন তো ইউজ করা হচ্ছিল, কিন্তু এখন এমন একটা গ্রুপ অ্যাড হয়েছে নাইট্রো গ্রুপ, যেটা কিনা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। নাইট্রো গ্রুপ কেমন গ্রুপ? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তার মানে দেখো ক্লোরিন তার প্লাস আর এফেক্টের থ্রু দিয়ে, ক্লোরিন কি করছে, তার প্লাস আর এফেক্টের থ্রু দিয়ে বেনজিনের ইলেকট্রন ডেনসিটি বাড়াচ্ছে, আবার নাইট্রো গ্রুপ তার মাইনাস আর এফেক্টের থ্রু দিয়ে বেনজিনের ইলেকট্রন ডেনসিটিকে উইথড্র করে নিচ্ছে। ক্লোরিন তার প্লাস আর এফেক্টের থ্রু দিয়ে বেনজিনের ইলেকট্রন ডেনসিটি বাড়াচ্ছিল, যে কারণে নিউক্লিওফাইলগুলো অত ইন্টারেস্টেড ছিল না। কিন্তু এখন নাইট্রো গ্রুপ অ্যাটাচ আছে প্যারা পজিশনে, যে কিনা তার মাইনাস আর এফেক্টের থ্রু দিয়ে বেনজিন থেকে ইলেকট্রন ডেনসিটিকে উইথড্র করে নিচ্ছে। বেনজিন থেকে যদি ইলেকট্রন ডেনসিটি উইথড্র হয়ে যায় তার মানে এখন বেনজিনে নিউক্লিওফাইলগুলো ইন্টারেস্ট নেবে, মানে ওর রিঅ্যাক্টিভিটি বাড়লো। একজন প্লাস আর এফেক্টের থ্রু দিয়ে ইলেকট্রন ডেনসিটি বাড়াচ্ছিল, অন্যজন সেটা উইথড্র করে নিচ্ছে, তার মানে ওভারঅল বেনজিন ইলেকট্রন ডেনসিটি অতটা বাড়ছে না। তার মানে এখন নিউক্লিওফাইলগুলো ইন্টারেস্ট নেবে এন্ড নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস এর জন্য এখন এই কম্পাউন্ডটা রেডি হয়ে যাবে। তার মানে এখন লেস ড্রাস্টিক কন্ডিশনে রিঅ্যাকশনস হওয়া পসিবল হবে, নিউক্লিওফাইল আসবে, অ্যাপ্রোচ করবে, লিভিং গ্রুপকে আউট করে দিতে পারবে। সো লেস ড্রাস্টিক কন্ডিশন এখন ইউজ হচ্ছে 443 কেলভিন টেম্পারেচার। সেখানে যদি আমি 16% বা 15% এনএওএইচ দিচ্ছি, একই রিয়েজেন্ট দিচ্ছি, ঠিক আছে, কিন্তু টেম্পারেচার দেখুন এখন অনেক কম। সো 15% এনএওএইচ যে দিলাম একটা লেসার টেম্পারেচার, এখানে কিন্তু নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়ে গেল। প্রথমে ONA ইনসার্ট হলো, তারপরে আমি ডাইলিউট HCl দেওয়াতে ডাইলিউট HCl দেওয়াতে ওই ONA ফার্স্ট স্টেপে ONA তৈরি হলো, আর সেকেন্ড স্টেপে ডাইলিউট HCl দেওয়াতে এটা OH এ কনভার্ট হয়ে গেল, Cl মাইনাস আউট হয়ে গেল। লেস ড্রাস্টিক কন্ডিশন এখন ইউজ হয়েছে, কারণ লেসার টেম্পারেচারে রিঅ্যাকশন হয়েছে। 443 Kelvin temperature is lesser temperature than 623 Kelvin temperature, correct? Okay, তো তার মানে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাটাচ করি, কনসেপ্টটা কি হলো, যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাটাচ করি, সেটা NO2 হোক, সায়ানাইড হোক, যে কোনো হোক, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাটাচ হওয়া মানেটা কি? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাটাচ হওয়া মানেটা হচ্ছে বেনজিনের ইলেকট্রন ডেনসিটি যতটা বেড়ে যাচ্ছিল বিকজ অফ দ্য হ্যালোজেনের প্লাস আর এফেক্ট, অতটা বাড়তে পারছে না, মানে বেনজিনের ইলেকট্রন ডেনসিটি যদি না বাড়ে, তাহলে বেনজিনের উপরে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করার জন্য নিউক্লিওফাইলগুলো আসবে এন্ড রিঅ্যাক্টিভিটি বাড়বে। তাহলে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বেশি অ্যাটাচ থাকে, যেমন এই কম্পাউন্ডটাতে দুটো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাটাচ আছে, তার মানে এখানে একজন ইলেকট্রন সাপ্লাই করে বেনজিনের ইলেকট্রন ডেনসিটি বাড়াচ্ছে থ্রু প্লাস আর এফেক্ট, বাট দুটো গ্রুপ আছে যারা তাদের মাইনাস আর এফেক্টের থ্রু দিয়ে ইলেকট্রন ডেনসিটিকে উইথড্র করে নিচ্ছে, মানে এই বেনজিনের ইলেকট্রন ডেনসিটি অতটা থাকছে না, তার মানে এই বেনজিনের কাছে নিউক্লিওফাইল আসবে এন্ড রিঅ্যাক্টিভিটি বাড়বে। তাই ইভেন ফার্দার লেসার টেম্পারেচারে রিঅ্যাকশন হয়ে যাচ্ছে, 368 কেলভিন টেম্পারেচারে রিঅ্যাকশন এখন পসিবল হচ্ছে। সেম রিয়েজেন্ট দিচ্ছি, অ্যাকুয়াস NaOH, ডাইলিউট HCl, বাট এটা লেসার টেম্পারেচার, সাবস্টিটিউশনটা হয়ে যাচ্ছে। এন্ড যদি তিনটে এখন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ইউজ করা হয়, অর্থাৎ ক্লোরিন তো প্লাস আর এফেক্টের থ্রু দিয়ে বেনজিনের ইলেকট্রন ডেনসিটি বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু তিনটে নাইট্রো গ্রুপ বসে আছে যারা ইলেকট্রন ডেনসিটিকে উইথড্র করছে থ্রু দিয়ে মাইনাস আর এফেক্ট, তার মানে বেনজিনের ইলেকট্রন ডেনসিটি এখন অনেকটাই ফল করে গেছে। এই অবস্থায় নিউক্লিওফাইল তো আরো ইন্টারেস্ট নেবে, এতটাই ইন্টারেস্ট নিচ্ছে যে এখন 323 কেলভিন টেম্পারেচার, অলমোস্ট 50 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। সো 323 কেলভিন টেম্পারেচারে NaOH অবধি লাগছে না, ওয়াটারের OH মাইনাসই সাবস্টিটিউশন করে বেরিয়ে যাচ্ছে, কারণ এখন মলিকুলটা ইটসেলফ অনেক রিঅ্যাক্টিভ হয়ে গেছে, তাই এখন ড্রাস্টিক কন্ডিশনসের প্রয়োজন নেই। ক্লিয়ার এতদূর অবধি? একবার জিজ্ঞেস করে নিই যা কিছু পড়েছো কি মনে আছে, যেটা মনে নেই সেটা হেন্ড দিয়ে বুঝিয়ে দেবো। প্রথম কোয়েশ্চেন সেটা হচ্ছে হ্যালো অ্যারিন গুলো, যেখানে বেনজিন আছে আর সঙ্গে হ্যালোজেন আছে, হ্যালো অ্যারিন গুলো ইলেকট্রন রিচ না ইলেকট্রন ডেফিশিয়েন্ট? ক্লিয়ার? কেউ যেন আর কি ভুলভাল চিন্তা করে উত্তর দেবে, রিচ ডেফিশিয়েন্ট এরকম যেন না হয়, ঠিক আছে? চিন্তা করে উত্তর দেবে। সো হ্যালো অ্যারিন গুলো ইলেকট্রন রিচ, ওকে ফাইন। হ্যালো অ্যারিন গুলো যদি ইলেকট্রন রিচ হয়, তাহলে হ্যালো অ্যারিন গুলো ইলেকট্রন রিচনেস হ্যালোজেন গ্রুপটা আরো বাড়াচ্ছে না কমাচ্ছে? তার প্লাস আর এফেক্টের থ্রু দিয়ে হ্যালোজেন তার লোন পেয়ারের থ্রু দিয়ে প্লাস আর এফেক্টের থ্রু দিয়ে বেনজিনের ইলেকট্রন ডেনসিটি আরো বাড়াচ্ছে। যদি বাড়ায় তাহলে হ্যালো অ্যারিন গুলোর কাছে নিউক্লিওফাইল আসতে চাইবে না? ঠিক করে চিন্তা করে আবার সার্গিক ভালো করে শোনো, তুমি চাইবেটা করেছো, এগেন জিজ্ঞেস করছি,
যদি হ্যালো অ্যারিন গুলো ইলেকট্রন রিচ হয় আর তাদের রিচনেসকে হ্যালোজেন গ্রুপটা তার লোন পেয়ারের প্লাস আর এফেক্টের থ্রু দিয়ে আরো বাড়ায়, তাহলে বেনজিনের হ্যালোঅ্যারিন গ্রুপটার টোটাল হ্যালোঅ্যারিনটার ইলেকট্রন ডেন্সিটি আরো বাড়ছে, তাহলে নিউক্লিওফাইল যে কিনা নিজেও ইলেকট্রন রিচ, সে কি ইলেকট্রন রিচ হ্যালোঅ্যারিনের কাছে আসতে চাইবে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করার জন্য। ক্লিয়ার? সো ফার্স্ট কোয়েশ্চেন, যদি এটা ক্লোরোবেনজিন হয়, ঠিক আছে, এটা একটা হ্যালোঅ্যারিন, তাহলে এই হ্যালোঅ্যারিনের কাছে লোন পেয়ার আছে, হ্যাঁ কি না, হ্যালোজেনটার কাছে লোন পেয়ারটা এখানে রেজোনেন্সে পার্টিসিপেট করছে, যেটাকে আমরা প্লাস আর এফেক্ট বলছি, এন্ড তার জন্য এইটা এরকম করে মুভ করছে, রাইট। পাই বন্ডের সঙ্গে কনজুগেশনে থাকছে, এখানে লোন পেয়ারটা ডাবল বন্ড তৈরি করলো, পাই বন্ড এখানে মুভ হলো, এই পাই বন্ড এখানে মুভ হলো, এই পাই বন্ড এখানে মুভ হলো, তো টোটাল একটা রেজোনেন্স তৈরি হচ্ছে। এই রেজোনেন্সটার জন্য বেনজিনের মানে এই টোটাল হ্যালোঅ্যারিনের ইলেকট্রন ডেন্সিটি বেড়েছে না কমেছে? ইলেকট্রন ডেন্সিটি বেড়েছে না কমেছে? বেড়েছে। ইলেকট্রন ডেন্সিটি বেড়েছে যদি, তুই বুঝতে পারছিস এই পয়েন্ট থেকে, এখান থেকে। সো হ্যালোঅ্যারিনে হ্যালোজেনের আছে লোন পেয়ার, লোন পেয়ারটা এখানে ডোনেট করে রেজোনেন্স করছে, যেটাকে প্লাস আর এফেক্ট বলা হয়। রেজোনেন্স করছে মানে লোন পেয়ারের সাপ্লাই আসছে টুয়ার্ডস বেনজিন, তাহলে বেনজিনের ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে। বেনজিনের ইলেকট্রন ডেন্সিটি বাড়লে এই বেনজিনের কাছে নিউক্লিওফাইল যারা কিনা নিজেরাও ইলেকট্রন রিচ, তারা অবভিয়াসলি এখানে আসতে চাইবে না, কারণ রিপালশন ফেস করবে। ক্লিয়ার? তাহলে এ কি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করবে, নিউক্লিওফাইলটা এসে নিউক্লিওফাইলটা আসবে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করবে। কেন করবে? নিউক্লিওফাইল ইলেকট্রন রিচ না ডেফিশিয়েন্ট? ইলেকট্রন রিচ আর একটা ইলেকট্রন রিচের কাছে আসবে। নিউক্লিওফাইল বিং ইলেকট্রন রিচ, সে এই কার্বনে অ্যাটাক করার চেষ্টা করবে। ক্লিয়ার? কেন করবে না? কারণ নিউক্লিওফাইল নিজেও কি ইলেকট্রন, আর বেনজিনের ইলেকট্রন ডেন্সিটি রিপালশন কাজ করবে, করবে না। ক্লিয়ার? সেকেন্ড পয়েন্টে চলে আসছি, এখানেও প্লাস আর এফেক্ট আছে, অর্থাৎ ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে, কিন্তু এখানে NO2 গ্রুপও অ্যাটাচ আছে। কোন পজিশনে? মেটা পজিশনে। NO2 গ্রুপ যদি অ্যাটাচ থাকে, NO2 গ্রুপ যদি অ্যাটাচ থাকে, তাহলে এখান থেকে ইলেকট্রন উইথড্র হয়ে যায়, মাইনাস আই এফেক্টের থ্রু দিয়ে ইলেকট্রন উইথড্র হয়ে যায়। তাহলে একটা গ্রুপ প্লাস আর এফেক্টের থ্রু দিয়ে ইলেকট্রন ডেন্সিটি বাড়ানোর চেষ্টা করছে অন দ্য বেনজিন, অন্য গ্রুপটা মাইনাস আই এফেক্টের থ্রু দিয়ে ইলেকট্রনকে উইথড্র করে নিচ্ছে, তাহলে বেনজিন ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে, সেম সেম থাকছে অলমোস্ট। তাহলে এখন এই হ্যালোঅ্যারিনটাতে, যার মধ্যে একটা নাইট্রো গ্রুপ আছে এট দ্য মেটা পজিশন, এই মেটা নাইট্রো হ্যালোঅ্যারিনটাতে নিউক্লিওফাইলের ইন্টারেস্ট নেবে। কেন নেবে না? ইলেকট্রন ডেন্সিটি একজন উইথড্র করে নিচ্ছে, একজন ইলেকট্রন ডেন্সিটি সাপ্লাই করে ইলেকট্রন ডেন্সিটি বাড়াচ্ছিল বেনজিনে, অন্যজন সেই বেড়ে যাওয়া ইলেকট্রন ডেন্সিটিকে কিছুটা হলে উইথড্র করে নিচ্ছে। তাহলে বেনজিনের ওভারঅল ইলেকট্রন ডেন্সিটি বাড়লো না সেম সেম রইলো? যদি সেম সেম থাকে তাহলে এখন নিউক্লিওফাইল ইন্টারেস্ট নেবে না নেবে না? এর থেকে তো বেশি নেবে না। ক্লিয়ার? আচ্ছা, পরেরটাই চলে আসছি। অর্থ পজিশনে এখন নাইট্রো গ্রুপটা মাইনাস আই এফেক্টের থ্রু দিয়ে ইলেকট্রন উইথড্র করে, মাইনাস আর এফেক্টের থ্রু দিয়ে ইলেকট্রন উইথড্র করে, আর সাপ্লাই আসছে ওই একই ক্লোরিন থেকে, তার লোন পেয়ার থেকে, থ্রু প্লাস আর এফেক্ট। তাহলে বলো এখানে উইথড্রয়াল বেশি হচ্ছে, হ্যাঁ কি না? মাইনাস আই মাইনাস আর দু রকম, তাহলে বেনজিনের ইলেকট্রন ডেন্সিটি কমছে, তাহলে নিউক্লিওফাইল আরো বেশি বেশি, নিউক্লিওফাইল গুলো আরো বেশি বেশি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করতে আসবে। সো রিঅ্যাক্টিভিটি আরো, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস এর রেসপেক্টে রিঅ্যাক্টিভিটি আরো, যদি এখন প্যারাতে থাকে এরও মাইনাস আই আছে, এট দ্য সেম টাইম মাইনাস আরও আছে, এন্ড এখানেও শুধু প্লাস আর এর থ্রু দিয়ে ইলেকট্রন ডেন্সিটি সাপ্লাই আসছে, তাহলে সাপ্লাই করছে সেই একজনই, বাট উইথড্র হচ্ছে একইভাবে মাইনাস আই আর মাইনাস আর এর থ্রু দিয়ে, দুটো এফেক্টের থ্রু দিয়ে নাইট্রো গ্রুপ বেনজিনের ইলেকট্রন ডেন্সিটিকে উইথড্র করছে। তাহলে এখানেও ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে না কমছে? কিছুটা হলো বেনজিনের ইলেকট্রন ডেন্সিটি কমে যাচ্ছে, কারণ হচ্ছে উইথড্রল এফেক্ট অনেক বেশি দেন দ্য সাপ্লাইং এফেক্ট। তাহলে এখানে নিউক্লিওফাইল আসার চান্স আরো। তুমি জিজ্ঞেস করতে পারো স্যার এটাতেও তো মাইনাস আই মাইনাস আর দুটোই ছিল, ওটা তো মাইনাস আই মাইনাস আর দুটোই ছিল, তো এই দুটোর মধ্যে ওটাতে কেন বেশি আসার চান্স আছে? লিনিয়ারলি যাচ্ছে ওখানে, এই ইলেকট্রন পেয়ারটা পুরো লিনিয়ার ফ্লো করে যাচ্ছে, হ্যাঁ কি না? জলের পাইপের থ্রু দিয়ে, কোন পাইপের থ্রু দিয়ে জল স্মুথলি যাবে, যেটা লিনিয়ার পাইপ না যেটা এরকম টুইস্টেড বেঁকানো পাইপ? ক্লিয়ার? সো এখানে ইলেকট্রনের ফ্লো কি হচ্ছে? স্মুথ ফ্লো অফ ইলেকট্রন, স্মুথ উইথড্রয়াল, ইলেকট্রন এখানে উইথড্রল হচ্ছে স্মুথলি, স্মুথ উইথড্রল অফ
অফ ইলেকট্রন। এখানে ইলেকট্রনটা স্মুথ উইথড্রল হয়ে যাচ্ছে, এখানে ইলেকট্রনটা টুইস্টেড উইথড্রল হচ্ছে। উইথড্রল ঠিকই হচ্ছে বাট টুইস্টেড উইথড্রল হচ্ছে। আর টুইস্টেড উইথড্রলের জন্য এখানে একটু হলেও ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকছে, অতটা ভালো উইথড্র হচ্ছে না, তাই নিউক্লিওফাইল একটু হলেও কম আসবে, ওখানে তো এসে একদম ফাটিয়ে দিতে চাইবে। ক্লিয়ার? অর্থাৎ আসলো অ্যান্ড এখান থেকে লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে রিঅ্যাক্টিভিটি অর্ডার কোন দিকে কি হবে? এটা সব থেকে কম। ক্লিয়ার? প্যারা, এটা মেটা, এটা অর্থ, এটা অর্থ। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এবারে কোয়েশ্চেনটা হচ্ছে যে টুইস্টেড উইথড্রলটা হচ্ছে কেমন করে? থ্রু রেজোনেন্স দেখে নেবো। লিনিয়ার উইথড্রলটা হচ্ছে কেমন করে? থ্রু রেজোনেন্স দেখে নেবো। এখানে উইথড্রল, এখানে কি মাইনাস আর আছে? কেন নেই সেটাও দেখে নেবো থ্রু রেজোনেন্স। ক্লিয়ার? তিনটে রেজোনেন্স স্ট্রাকচার দেখতে চলেছি। সো তিনটে রেজোনেন্স স্ট্রাকচার দেখতে চলেছি। প্রথমে দেখে নিচ্ছি প্যারানাইট্রো, যদিও ড্র করা আছে পরে, বাট ভাবলাম তোমাদের ড্র করে একটু দেখিয়ে দিই যাতে মাথায় ঢুকে যায়। ডাউট আছে আমার যথেষ্ট, তোমার এগুলো ভালো করে পড়েছিলে কিনা লেভেলে। সো ভালো করে দেখিয়ে দিচ্ছি। রেজোনেন্স এখানে বুঝে নাও ফার্স্ট টাইমের জন্য, লাস্ট টাইমের জন্য, এরপর থেকে আর দেখানোর টাইম পাবো না। সেটা প্যারানাইট্রো ফ্লুরোবেনজিন। যারা যারা রেজোনেন্স বুঝো না 11-এর, ভালো করে বুঝে নাও এটা সত্যি, কারণ এখন তিনটেই দেখাতে চলেছি আমি। যদিও বই এখানে ড্র করা ছিল, পরে স্লাইডগুলো ড্র করা ছিল, বাট এক্স্যাক্টলি ড্র কেমন করে করতে হবে, রেজোনেন্সটা হচ্ছে কেমন করে দেখে নাও। ক্লোরিনের আছে কি লোন পেয়ার, রাইট? যার লোন পেয়ার আছে মনে রাখতে হবে, সে ক্লোরিন হোক আর এবিসি যেই হোক না কেন, সে তার প্লাস আর এফেক্ট শো করে, দ্যাট ইজ ইলেকট্রন পেয়ারকে ডোনেট করে, লোন পেয়ারকে ডোনেট করে, দিয়ে রেজোনেন্স ইনিশিয়েট করে, লোন পেয়ারকে মুভমেন্টটা ইনিশিয়েট করে। লোন পেয়ারটার প্লাস আর এফেক্টের থ্রু দিয়ে লোন পেয়ারের মুভমেন্ট ইনিশিয়েট করলো, দ্যাট ইজ দ্য প্লাস আর এফেক্ট শো করলো। তাহলে এখানে একটা ডাবল বন্ড পড়বে, ইয়েস অর নো? স্টেপ বাই স্টেপ বলছি, বোর্ডকে ফলো করবে, অন্যদিকে যেন চোখ না যায়। সো এখানে আর সবার মোবাইল যেন ব্যাগে থাকে, কারোর যেন মোবাইল বাইরে না থাকে আজকে। সো এখানে ফার্স্ট লোন পেয়ারটা যেই এখানে ডাবল বন্ড তৈরি করলো, এই কার্বনটা সঙ্গে সঙ্গে পেন্টাভ্যালেন্ট হয়ে যাবে, হ্যাঁ কি না? কার্বন ছিল টেট্রাভ্যালেন্ট, এই কার্বন সঙ্গে সঙ্গে পেন্টাভ্যালেন্ট হয়ে যাবে, কারণ এখানে একটা ডাবল বন্ড তৈরি হচ্ছে। তাই পেন্টাভ্যালেন্সিকে রিমুভ করার জন্য এই পাই বন্ডটা এই পজিশনে মাইনাস চার্জ ফর্মে উঠে যাবে, দ্যাট ইজ দ্য ফার্স্ট রেজোনেটিং স্ট্রাকচার তৈরি হবে। সঙ্গে সঙ্গে ড্র করো আমার সঙ্গে সঙ্গে, লেখো প্যারা ক্লোরো নাইট্রো স্ট্রাকচারটা ড্র করো না, রেজোনেন্স বলে ড্র করো, রেজোনেন্স ইন এই কম্পাউন্ডটা। সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে পেন চালাও। ওকে, তাহলে ফার্স্ট রেজোনেটিং স্ট্রাকচারটা এরকম তৈরি হলো, যেটা হচ্ছে ফার্স্ট রেজোনেটিং স্ট্রাকচার। আচ্ছা বেশ, তাতে কি হলো দেখো ক্লিয়ারলি, এই পাই বন্ডটা এখানে শিফট হয়ে গেছে, মানে এখানে মাইনাস চার্জ এসছে। আচ্ছা, এখানে মাইনাস চার্জ এসছে, ক্লোরিন থেকে একটা লোন পেয়ার চলে গেছে, তাই ওখানে প্লাস চার্জ এসছে, ওখানে ডাবল বন্ড তৈরি হয়েছে। সেকেন্ড কি হবে, এই মাইনাস চার্জটা আবার এই পজিশনে পাই বন্ড তৈরি করার চেষ্টা করবে, তার জন্য এই কার্বনটা পেন্টাভ্যালেন্ট হয়ে যাবে। যে এখানে পাই বন্ড একটা ফর্ম হবে, এই কার্বন পেন্টাভ্যালেন্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এই পাই বন্ডটা এইখানে শিফট হয়ে যাবে এই পজিশনে। তাহলে এইখানে পাই বন্ড পড়লো, এইখানে পাই বন্ড আর নেই, বাকি এখানে ক্লোরিনের উপরে ডাবল বন্ড ছিল, প্লাস চার্জ ছিল, অ্যাজ ইট ইজ যা আছে আছে। আর যেই এই পাই বন্ডটা এই পজিশনে শিফট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে নাইট্রোজেন ছিল টেট্রাভ্যালেন্ট, নাইট্রোজেন পেন্টাভ্যালেন্ট হয়ে যাচ্ছে, তাই নাইট্রোজেন আমার এই পাই বন্ডটাকে অক্সিজেনের মাথায় অ্যাজ আ মাইনাস চার্জ তুলে দেবে। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ তিনটে মুভমেন্ট হয়েছে, দেখো এই মাইনাস চার্জ এখানে পাই বন্ড তৈরি করেছে, তার জন্য এই কার্বন পেন্টাভ্যালেন্ট হয়ে গেছে, ও টেট্রাভ্যালেন্টকে রিজিউম করার জন্য তার পাই বন্ডটাকে ছেড়ে দিয়েছে, ছেড়ে পাঠিয়ে দিয়েছে এই পজিশনে। এই পজিশনে যেই পাই বন্ডটা ডাবল বন্ড তৈরি করেছে, নাইট্রোজেনের ভ্যালেন্সি একটা বেড়ে গেছে, নাইট্রোজেন সেটা পারবে না ম্যানেজ করতে, তাই নাইট্রোজেন আমার তার এই পাই বন্ডটাকে ছেড়ে দিয়েছে, যেটা অক্সিজেনের মাথায় উঠে গেছে অ্যাজ মাইনাস চার্জ। ক্লিয়ার? তো এই অবস্থায় ভালো করে দেখো, ক্লোরিন থেকে লোন পেয়ার ক্লিয়ার এখানে শিফট হয়ে গেছে, ক্লোরিনের লোন পেয়ার ইলেকট্রন, দ্যাট ইজ দ্য মাইনাস চার্জ, যেটাই ছিল ক্লোরিনের ইলেকট্রন ডেন্সিটি, ক্লোরিনের ইলেকট্রন ডেন্সিটি থ্রু রেজোনেন্স এখানে শিফট হয়ে গেছে, হ্যাঁ কি না? এখানে তো ছিল না, না অরিজিনালি এই অক্সিজেনে কি মাইনাস চার্জ ছিল? অরিজিনালি ছিল না, বাট ক্লোরিনের লোন পেয়ার ক্লিয়ার কাট এই অক্সিজেনে শিফট হয়ে গেছে, এই শিফটিংটা লিনিয়ারলি হয়েছে, হ্যাঁ কি না?
পুরো লিনিয়ারলি ঢুকে গেছে, রাইট? তো যেহেতু লিনিয়ারলি পুরো শিফটিংটা হয়েছে, তাই এখানে স্মুথ ফ্লো হয়েছে ইলেকট্রনটা, এন্ড অবভিয়াসলি খুবই ভালো উইথড্রল হচ্ছে এখানে। আবার এর পরে কি হবে, এটা আবার ব্যাক করবে, এখান থেকে হোক এখান থেকে হোক, যে কোনো একজন আবার ব্যাক করবে, অ্যান্ড এই পাই বন্ডটা আবার এইখানে পাই বন্ড তৈরি করতে চাইবে, তার জন্য এই কার্বন পেন্টাভ্যালেন্ট হয়ে যাবে, এই পাই বন্ডটা এখানে শিফট হয়ে যাবে, এই পাই বন্ড যে এখানে শিফট হবে, এইখান থেকে লোন পেয়ার তার মালিকের কাছে ব্যাক করে যাবে। তাহলে কি হলো, এইখানে পাই বন্ড এসছে, লোন পেয়ার মালিকের কাছে ব্যাক করে গেছে, তাই ক্লোরিনের উপরে প্লাস চার্জ আর নেই। এইখানে পাই বন্ড এসছে, কারণ এই পাই বন্ড এখানে শিফট হয়েছে, এইখানে পাই বন্ড এসছে, এইখানে পাই বন্ড আর নেই, এখানে সিগমা বন্ড একটাই বন্ড রয়ে গেছে, পাই বন্ড আর নেই, কারণ এই পাই বন্ড এখানে শিফট করে গেছে, পাই বন্ড শিফট করে গেছে, এইখানে ডাবল বন্ড তৈরি হয়ে গেছে, কারণ হচ্ছে এইখানে মাইনাস চার্জটা ডাবল বন্ড তৈরি করেছে, এন্ড তার ফলে ফার্দার এটা ব্যাক করে গেছে। তার মানে ক্লোরিনের লোন পেয়ার কি বলা যেতে পারে, পুরো বেনজিন নাইট্রো সব কিছু ঘুরে আবার ক্লোরিনের কাছে ব্যাক করে গেছে, ক্লিয়ার? কিন্তু এটা যখন ঘুরেছে তখন লিনিয়ার ফ্লো হয়েছিল, রাইট? তো সেই কারণে এখানে স্মুথ উইথড্রল হলো, স্মুথলি উইথড্র হয়ে গেছিল থ্রু রেজোনেন্স অফ ইলেকট্রন। এবারে একটা জিনিস বলে দিই আগে, শোনো। তুমি বলবে স্যার লোন পেয়ার তো এখান থেকে ছিল ওখানেই ব্যাক করে গেল, তো কি লাভ হলো? ইলেকট্রন ডেন্সিটি বাড়লো কোথায়, কমলো কোথায়? বাড়া কমার ব্যাপারটা কি? হ্যাঁ, এই স্ট্রাকচারে যেখানে ছিল ওই স্ট্রাকচারে ওখানেই ব্যাক করে গেছে, কিন্তু মাঝের এই স্ট্রাকচারটাতে দেখো, মাঝের এই স্ট্রাকচারে লোন পেয়ারের শিফটিং হয়েছে না, মাঝের এই স্ট্রাকচারে লোন পেয়ারের শিফটিং হয়েছে না, ইলেকট্রন উইথড্র হয়েছে না। তার মানে চারটে স্ট্রাকচার মিলে তো পুরো কম্পাউন্ডটা, যা দুটো স্ট্রাকচারে অ্যাজ ইট ইজ আছে, বাট মাঝের দুটো স্ট্রাকচারে লোন পেয়ার শিফট হয়ে গেছে, রাইট, টুয়ার্ডস দ্য নাইট্রো গ্রুপ। তার মানে ওভারঅল ইলেকট্রন ডেন্সিটি ক্লোরিন বাড়ানোর চেষ্টা করেছে, নাইট্রো তুলে নেওয়ার চেষ্টা করেছে, তাই ওভারঅল বেনজিনের ইলেকট্রন ডেন্সিটি অতটাও বাড়েনি, অতটাও কমেনি, নিউক্লিওফাইল ইন্টারেস্ট নিয়েছে। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? বলো কি কোশ্চেন? নাইট্রোজেনের না, অক্সিজেনের মাইনাস চার্জটা। এই তো অক্সিজেনের মাইনাস চার্জ যেখানে আবার ব্যাক করলো, আবার ডাবল বন্ড ফর্ম করলো, যা ছিল তাইতে ব্যাক করলো, কারণ নিজে নিজে এ তো নিজে নিজেই হঠাৎ করে স্টার্ট করেছিল, তো ইলেকট্রন পেয়ার তো নিজে নিজেই ঘুরছে না। ওই জায়গাটাতে গিয়ে আপনার নাইট্রোজেনটা যখন সিঙ্গেল বন্ড হয়ে গেল আর অক্সিজেন ডাবল বন্ডটা নেগেটিভে চার্জ হয়ে গেল, এবার নেগেটিভ চার্জ থেকে ওটাকে মানে ওই মেইন যেটা লিনিয়ারটা ওইটাকে আনার জন্য আবার নিজেই ব্যাক করলো। ব্যাকগুলো করছে কেন? ইলেকট্রন পেয়ার মুভ করছে কেন? রেজোনেন্সের এটাই কনসেপ্ট, ডিলোকালাইজেশন ইজ দ্য কি অফ স্টেবিলিটি। এক জায়গায় থাকতে কেউ পছন্দ করে না, না তুমি না আমি না ইলেকট্রন পেয়ার, তাই ওরা মুভ করতে চায় অলওয়েজ। ও মুভ করতে চায় বলে এখানে মুভমেন্ট স্টার্ট হয়েছিল, মুভ করতে চায় বলে এখানে গিয়ে আর রাস্তা পাচ্ছে না, তাই ব্যাক করে যাচ্ছে। বাট মুভ করতে চায়, এটা মেইনলি ইম্পর্টেন্ট। এই মুভ করতে চাওয়ার টেন্ডেন্সিকে কি বলে? ডিলোকালাইজেশন। আর এই ডিলোকালাইজেশনটা যখন কন্টিনিউয়াসলি হতেই থাকে তখন তাকে কি বলে? রেজোনেন্স। কারণ বলো হতেই থাকে কেন? ব্যাক করে গেছে না, এই আবার শুরু করতে পারে, হ্যাঁ কি না? তো হতেই থাকবে, চেঞ্জ হবে কিন্তু হতেই থাকবে না, মুভমেন্টের স্কোপ আছে না, কারণ বেনজিনের তিনটে পাই বন্ড ওই কারণেই ঘুরতেই থাকে। সো যেখানে ডিলোকালাইজেশন সবাই হতে চাইবে, যেখানে ডিলোকালাইজেশনের সামান্য স্কোপ, সেখানে শুধু বলবো রেজোনেন্স হয়েছে। যেখানে ডিলোকালাইজেশন হতে রেজোনেন্স এমন ভাবে হচ্ছে যে হতেই থাকছে, তখন সেই রেজোনেন্সকে কি বলা হয়? অ্যারোমেটিসিটি, যেটা বেনজিনে আছে। ক্লিয়ার? তাহলে প্যারা কেসটা ক্লিয়ার। অর্থ কেসে যাই এবার। ড্র হয়ে গেছে, করে নাও একটা অ্যাটলিস্ট ড্র করো, তাহলে যখন বোঝাবে তখন আমরা লিখব না, সঙ্গে সঙ্গে চালাবে পেন। আরে তাতে অসুবিধা হয়, ওটাই তো মাথায় লাগাতে হবে। আমার কথাও শুনবে, কান দিয়ে হাত দিয়ে লিখবে, এখানে দেখবে। বোর্ড ওয়ার্ক তো পেয়েই যাবে পরে, কিন্তু এখন ক্লাসে প্র্যাকটিস করানোর জন্য লেখানোটা। বোর্ড ওয়ার্কটা কি পাবে না, কিন্তু ক্লাসে যাতে প্র্যাকটিসটা হয়, যাতে যদি কোথাও আটকায়, যদি অ্যারো ঘোরাতে গিয়ে কোনো অসুবিধা হয়, যদি তোমার অ্যারো না ঘোরে, তার জন্য হেল্প করার জন্যই তো এখন লেখাচ্ছি। তাহলে আর সিলেবাস শেষ হবে না। হ্যালোঅ্যালকেন করতে আগস্ট মাস লেগে যাবে। তাহলে যাচ্ছি পরেরটাতে। ওকে।
আচ্ছা বেশ, পরেরটাকে অর্থ। তাহলে একইভাবে অর্থতে নাইট্রোটাকে ড্র করে নিয়েছি, এটা নাইট্রো এন্ড এখানে আছে হ্যালো। শুরু করছি, ঠিক আছে। সো ফার্স্ট রেজোনেন্স এখানে প্লাস আর ইফেক্টের থ্রু দিয়ে হবে, সঙ্গে সঙ্গে চলবে, এন্ড তার জন্য এই কার্বন পেন্টাভ্যালেন্ট হবে, এটা এখানে শিফট হবে, ওখানে মাইনাস চার্জ আসবে। লিখে ফেলো। এটা লিখবো? হ্যাঁ, তিনটেই লিখবে, যাতে আর জীবনে লিখতে না হয়, যাতে মাথায় ঢুকে যায়। ক্লোরিন থেকে লোন পেয়ার চলে গেছে, তাই প্লাস চার্জ আসবে, এন্ড এখানে ডাবল বন্ড তৈরি হয়েছে, এখানে ডাবল বন্ডটা ছিল না, মাইনাস চার্জ ফর্মে উঠে গেছে, এন্ড এখানে অ্যাজ ইট ইজ নাইট্রোটা প্রেজেন্ট আছে, এটা নাইট্রো। এর পরের স্টেপটা কি হবে? ফার্স্ট স্টেপ ক্লিয়ার? আচ্ছা তোমরা বলো কি হবে পরের স্টেপে? এই মাইনাস চার্জ কোথায় যাবে এখন? মাইনাস চার্জ কোনখানে আসবে বল? বন্ডিং এর ল্যান্ডটাতে। এইটাতে? হ্যাঁ। ভেরি গুড, এই সিগমা বন্ডের এখানে পাই বন্ড তৈরি করবে, ক্লিয়ার? তার জন্য এই পাই বন্ডটা কি হবে? ওই মাথায় নেগেটিভ। ঠিক আছে, সেই কার্বনে এই মাইনাস চার্জটা উইথড্র হয়ে গেল, মাইনাস চার্জে তাহলে শিফটিং হলো এখান থেকে এখানে, ক্লিয়ার? তো বোর্ড না দেখে নিজেই স্ট্রাকচারটা ড্র করো না, বোর্ড দেখার কি আছে, তারপর লাস্টে মিলিয়ে নাও ঠিকঠাক ড্র করেছে কিনা। শুধু তো বন্ড ঘুরছে, মানে এর থেকে তো সোজা কেমিস্ট্রি আর নেই পৃথিবীতে। শুধু একটু কমন সেন্স লাগিয়ে বন্ডকে ঘুরিয়ে যাও। ওকে, তাহলে বলো দৈবজিৎ এই মাইনাস চার্জ এবার কোথায় যাবে? এই পাশে কোথায়? লাইন না রে, এগুলো বন্ড বলে, এদেরকে সমান টম্মান দে। তার জন্য এই পাই বন্ডের কি ফেট হবে? এই পাই বন্ডটার কি ফেট হবে? ফেট মানে এই পাই বন্ডের কি সিচুয়েশন হবে? এইখানে তো পাই বন্ড তৈরি হলো, এইখানে যেই পাই বন্ড তৈরি হলো এই কার্বন পেন্টাভ্যালেন্ট হয়ে গেল, ওকে এই পাই বন্ড ছেড়ে দিতে হবে। এই পাই বন্ড কোন দিকে যাবে এখন? ভেরি গুড, এই পাই বন্ডের কিন্তু অপশন ছিল এইখানে আসার, কিন্তু যাওয়ার আগে ভাবছে একটু বাইরে থেকেও ঘুরে আসবো ওইদিকে ব্যাক করব। তার মানে এই নাইট্রোজেনের ভ্যালেন্সি সঙ্গে সঙ্গে বেড়ে গেল, হ্যাঁ কি না? এটা মাইনাস চার্জ হয়ে উঠে যাবে, ক্লিয়ার? ও আসবে আবার, কিন্তু ভাবছে একটু আবার ব্যাক করবে, ভেরি গুড। তাহলে এই পাই বন্ড এখানে পড়েছে, এখানে ডাবল বন্ড সিএল আছে, প্লাস চার্জ আছে, প্লাস চার্জ আছে। আচ্ছা এইখানে তাহলে ডাবল বন্ড চলে গেছে, এখানে মাইনাস চার্জ, এখানে মাইনাস চার্জ, নাইট্রোজেন প্লাস চার্জ। এই স্ট্রাকচারটা হলো, হ্যাঁ কি না? এই অবধি হয়েছে। এবারে কি করবে? মাইনাস চার্জটা আবার সার্কিকের কথা মতন, অক্সিজেনের মাইনাস চার্জ সার্কিকের কথা মতন কি করবে? ব্যাক করবে। সে এটা থেকে করুক এটা থেকে করুক একই ব্যাপার। সো যেই ব্যাক করবে এই পাই বন্ড এখন এইখানে আসবে, এটা আগেই আসতে পারতো বাট একটু ঘুরে এলো। যেই এটা ব্যাক করবে লোন পেয়ার আবার তার মালিকের কাছে ফেরত চলে গেছে। সেটা কিছুই না, তোমরা ট্যুর প্ল্যান করো, এরা এদের ট্যুর প্ল্যান করেছে, আমরা ট্যুর প্ল্যান করি তো এরাও ট্যুর প্ল্যান করেছে। কি দেবজিৎ, এরা ট্যুর প্ল্যান করতে পারে কি পারে না? নিশ্চয়ই পারে। তো এরা কি সিমলা মানালি যায়? এরা কোথায় যায়? নাইট্রোর কাছে ঘুরতে যায়। ঠিক আছে, ব্যাক করে গেছে তো। তাহলে বলো ক্লোরিন সাপ্লাই দিয়েছিল, নাইট্রো উইথড্র করেছে কিনা, কিন্তু সেটা কি লিনিয়ারলি হয়েছে না এরকম ভাবে আস্তে আস্তে এরকম ভাবে এইভাবে হয়েছে? টুইস্টেড ওয়েতে হয়েছে, রাইট? সো অবভিয়াসলি ফ্লোটাকে খুব স্মুথ হবে। ফ্লো যদি খুব স্মুথ না হয়, উইথড্রলটাকে খুব স্মুথ, উইথড্রল যদি স্মুথ না হয় তাহলে ইলেকট্রন ডেন্সিটি কি অনেকটা কমছে? উইথড্রলটা স্মুথ হচ্ছে না, তাহলে ইলেকট্রন ডেন্সিটি কি কমছে? অনেকটা কমছে না, তাহলে নিউক্লিওফাইল একটু কম ইন্টারেস্ট নেবে, রিঅ্যাক্টিভিটি একটু কম থাকবে। ঠিক আছে, ওকে? যদি বুঝে গিয়ে থাকুন, আমি বোর্ডে ড্র করব, বলো কোথায়, বলো কোথায়, বলো। ঠিক আছে, ক্লিয়ার? ওইটার পরে এইটা, তারপরে ওইটা। তোমার ক্লিয়ার শাকনিক?
আচ্ছা এবারে যদি যারা বুঝে গিয়েছো, এই তোমার ক্লিয়ার দেবো যে তোমার এখন পাই বন্ড দাওনি কেন? আরে বেঞ্জিনের ইজ্জত তুই নিয়ে নিয়েছিস, পাই বন্ডটাই দিসনি লাস্টের বেঞ্জিনটাতে। হ্যাঁ করো। আর এটা ডাবল হেডেড অ্যারো, রেজোন্যান্সে ডাবল হেডেড অ্যারো। সিঙ্গেল হেডেড অ্যারো মানে রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট হয়ে যাচ্ছে, ডাবল হেডেড অ্যারো মানে এদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে। এটা উঠে যাবে মানে ক্লোরিনের ওটা উঠে গিয়ে ওটা কি প্লাস চার্জ দিয়ে? না প্লাস চার্জ কেন থাকবে, লোন পেয়ারটা ব্যাক করে গেল তো ক্লোরিনের কাছে, ডাবল বন্ডটা উঠে গেল ক্লোরিনের কাছে আর লোন পেয়ারটা ব্যাক করে গেল ক্লোরিনের কাছে, প্লাস চার্জও নিউট্রালাইজ হয়ে গেল। ঠিক না, সে সেখানে ব্যাক করে গেছে তো, ঠিক আছে মাথায় ঢুকেছে। আচ্ছা এবারে তাহলে মেটাতে নাইট্রো ড্র করো। হ্যাঁ ফার্স্ট টেস্টটাই চলে গেছে, কিন্তু একটা শুধু চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হয়ে গেছে বলতো? ফার্স্টের সঙ্গে লাস্টেরটাতে কি চেঞ্জ হয়ে গেছে? কার কোন বন্ডের? পাই বন্ডগুলোর ওরিয়েন্টেশন যে ডাইরেকশনে ছিল ওটা ঘুরে গেছে, রাইট? গুড। এই জন্যই বেনজিনের মাঝখানে কি দেওয়া হয়? সার্কেল দেওয়া হয়, গোল দেওয়া হয়, পাই বন্ডটা ঘুরতে থাকে বলে। ক্লিয়ার? আচ্ছা এবারে তাহলে মেটাতে নাইট্রো ড্র করে নিজেরা চেষ্টা করে দেখো যে আমি তো বোর্ডে ড্র করছি, বাট যা শিখলে যদি যেভাবে পাই বন্ডের মুভমেন্ট হবে সেইভাবে নিজেরা চেষ্টা করে দেখো। মেটার নাইট্রোতে কি চেষ্টা করবে ভালো করে শোনো, এই দেখা হয় এদিকে সার্গিক। মেটার নাইট্রোতে এরকম কোনো শিফটিং পসিবল কিনা, অর্থাৎ মেটার নাইট্রোর দিকে কোনো পাই বন্ড, মেটাতে নাইট্রো থাকবে সেখানে এরকম পাই বন্ড নাইট্রোর দিকে ঘুরতে পারছে, এই অপশনটা নাইট্রো গ্রুপ পাচ্ছে কিনা। আমি ড্র করছি, তোমরা নিজেরা ট্রাই করো। এই অপশনটা পাচ্ছে কিনা আদৌ, সাগনিক ট্রাই করো, সেওসি ট্রাই করো। সো মেটাতে নাইট্রো আছে, আমার টার্গেট হচ্ছে মেটার দিকে এখান থেকে কোথাও থেকে এমন অপশন আসছে কিনা যে এইদিকে পাই বন্ডটা ঘুরবে, এটা হচ্ছে ক্লিয়ারলি ট্র্যাক করা। সো আমি বোর্ডে ড্র করছি, যার যেখানে আটকাবে বোর্ড ফলো করবে। ফার্স্ট স্টেপটা অ্যাজ ইট ইজ থাকবে। ক্লোরিনের মাথায় প্লাস চার্জটা আসছে কেন, ক্লিয়ার তো? কারণ লোন পেয়ারটা বেরিয়ে গেছে, মুভ করছে। মেটার দিকে কি পাই বন্ড ঘুরতে পারছে, অপশন পাচ্ছ? আসবে তো দেখো অপশন পাচ্ছ কিনা ওটা চেক করতে বললাম, জবরদস্তি তো আনা যাবে না। ঠিকঠাক ভাবে যা শিখেছো তার বেসিসে পাই বন্ডকে ঘোরাবে, ভুলভাল ভাবে ঘোরাবে না। কারোর কোথাও আটকালে জিজ্ঞেস করে নেবে। এটা এরকম হয়ে গেছে কেন? এই পাই এখানে পাই বন্ড ছিল, এই পাই বন্ড এখানে ছিল, তাহলে এবারে এই মাইনাস চার্জ কোথায় গেছে? এখানে মাইনাস চার্জ দিয়ে এখানে মাইনাস চার্জ, এত পাই বন্ড ভুলভাল পজিশনে পড়ছে কেন? এখানে এসছে, তার জন্য এই পাই বন্ড কোথায় উঠবে? তাহলে এখানে মাইনাস চার্জ আসবে কিনা? কোথায় সেই মাইনাস চার্জ? এবারে এই মাইনাস চার্জ কোথায় পড়বে? ওইখানে কেন যাচ্ছে? কাটো এই মাইনাস চার্জ, মাইনাস চার্জ এইখানে আসছে কারণ এই পাই বন্ড এখানে উঠছে, তাই না? এবারে এই মাইনাস চার্জ কোথায় পড়বে বল, দেখা আমাকে। এইখানে পড়বে, হ্যাঁ কি না? হ্যাঁ, এবার এইটা উঠে এখানে আসবে। তাহলে মেটার দিকে ঘুরেছে, হ্যাঁ নাইট্রোর দিকে ঘুরেছে পাই বন্ড। একটু বড় করে বেঞ্জিন গুলো ড্র করো। কি দেখো ঘুরেছে মেটার দিকে, মেটা নাইট্রোর দিকে কোথায় ঘুরলো দেখাও আমাকে, কিভাবে ঘুরলো? হ্যাঁ তো ওইখানে মেটার দিকে কোথায় এসছে? অক্সিজেনটার মাথায় কোথায় মাইনাস চার্জ এলো? আসেনি না? তাহলে মেটা নাইট্রোতে চাইলেও মেটা পজিশনের জন্য ওইদিকে মাইনাস চার্জ যেতেই পারছে না তোমার কাছে। মানে অন্যগুলোতে কি হচ্ছিল, দুটোই মাইনাস হয়ে যাচ্ছিল কিনা, বাট এখানে এরকম কোনো সিচুয়েশনে এসে দুটোই মাইনাস হয়েছে,
অর্থাৎ এইখান থেকে পাই বন্ডটা নাইট্রোর দিকে যেতে পেরেছে না নর্মাল বেঞ্জিনের মধ্যে ঘুরে গেছে? এক্স্যাক্টলি। সো এখান থেকে পাই বন্ডটা এইখানে যে মাইনাস চার্জ ছিল, ওই মাইনাস চার্জটা এখানে যেই পাই বন্ড তৈরি করেছে, তারপরে এইখানে পাই বন্ড ওইদিকে ঘুরে গেছে, তো এইদিকে এলো কোথায়? ক্লিয়ার, মাথায় ঢুকেছে? তাহলে মেটা পজিশনে উইথড্রয়িংটা কি হলো? মেটা পজিশনে নাইট্রো থাকলে উইথড্রয়িং হলো? তাহলে উইথড্রয়িং যদি না হয়, তার মানে এই বেনজিনটাতে যথেষ্ট রিঅ্যাক্টিভিটি আছে, যথেষ্ট ইলেকট্রন ডেন্সিটি আছে। ইলেকট্রন ডেন্সিটি থাকলে নিউক্লিওফাইল অতটা ইন্টারেস্ট নেবে না, তাহলে রিঅ্যাক্টিভিটি কম থাকবে। ক্লিয়ার? কিন্তু হ্যাঁ, এগুলো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম সবকটা, তাই একটু মাইনাস আই এফেক্ট দেখাবে, মানে জাস্ট ইলেকট্রনটাকে নিজের দিকে শিফট করা। মাইনাস আই এফেক্ট আর মাইনাস আর এফেক্টের ডিফারেন্সটা বুঝে নাও। মানে আর এফেক্ট আর আই এফেক্ট। আই মানে ইন্ডাকটিভ ইফেক্ট, প্লাস হোক মাইনাস হোক। ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি অ্যান্ড আমাকে কেউ টানলো, দুরকম ভাবে টানতে পারে। একটা হচ্ছে ধরলাম সার্গিক আমার সামনে বসে আছেন, সার্গিক মাইনাস আই এফেক্ট শো করছে। সো সার্গিক যদি আমাকে টানে, আমার পুরোপুরি শিফটিং হবে না, আমি বড় জোর এইরকম হব, দ্যাট ইজ মাইনাস আই এফেক্ট। অর্থাৎ আমাকে পুরো তুলে নিয়ে যাচ্ছে না, জাস্ট আমার পজিশনটা একটু শিফট করাচ্ছে। আমি ছিলাম এরকম, আমার মানে আমি যদি ইলেকট্রন পেয়ার হই, তাহলে আমাকে একটু এরকম করে দিল, অর্থাৎ ফুল শিফটিং নয়। আর মাইনাস আর মানে কিরকম, আমাকে পুরো শিফট করিয়ে দিল। ক্লিয়ার? তাই মাইনাস আই এর থ্রু দিয়ে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম গুলো মাইনাস আই এর থ্রু দিয়ে ইলেকট্রন পেয়ারকে একটু নিজের দিকে উইথড্র করবে, কিন্তু তার মানে এই না পুরো ইলেকট্রন পেয়ারকে নিজের ঘাড়ে নিতে পারবে, একটু নিজের দিকে টেনে রাখছে, যেটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম গুলো করে থাকে। এখানে তিনটি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম বসে আছে, তারা এইটুকু করছে, অর্থাৎ সামান্য উইথড্রল করছে। মাথায় ঢুকেছে তো? ক্লিয়ার? ভেরি গুড। তাহলে রিঅ্যাক্টিভিটি অর্ডারটা মেটাতে সব থেকে কম হবে, মানে ক্লোরোবেনজিনে তো সব থেকে কম, তারপরে মেটা পজিশনে নাইট্রো থাকলে, তারপরে অর্থতে সব থেকে রিঅ্যাক্টিভ হবে যদি প্যারাতে নাইট্রো থাকে। সেখানে রেজোনেন্স স্ট্রাকচার গুলো থ্রু দিয়ে দেখানো ছিল মেকানিজম গুলো, যেটা অলরেডি আমরা দেখলাম। চলে আসছি পরের সিচুয়েশন, যে আমরা ডাউস প্রসেস যখন পড়েছিলাম, তার মানে নর্মাল ক্লোরোবেনজিন ইলেকট্রন রিচ না ডেফিশিয়েন্ট, তোমাকে জিজ্ঞেস করছি এবার বলো। নর্মাল ক্লোরোবেনজিনের ইলেকট্রন ডেন্সিটি বেশি না কম? এক্ষুনি যা স্টাডি করলাম তার বেসিসে নরমাল রিচ। ক্লিয়ার? তাহলে এর কাছে নিউক্লিওফাইল আসার কথা কি কথা নয়? তার মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হওয়ার কথা কি কথা নয়? যদি হতে হয় তাহলে একদম কানের গোড়ায় মেরে হওয়াতে হবে, হ্যাঁ কি না? তো সেই কানের গোড়ায় মারাটাকে বলে ড্রাস্টিক কন্ডিশন, দ্যাট ইজ হাই টেম্পারেচার হাই প্রেশার লাগবে। হবি না মানে ওকে কেন বলবো, একে বলবো। ক্লিয়ার? অর্থাৎ হাই টেম্পারেচার বা হাই প্রেশার যদি থাকে, কি শাকিং ভয় পেয়ে গেছিস নাকি? হ্যাঁ, বুঝতে পারছি না কাকে ডাকি। এই শাগনিক কে বলছো? ওর নাম শাগনিক। আমারই তো অন্য নাম পড়ছে, তুমি ইয়ে করো, অন্য নাম করো। তো তো বোঝা গেছে হাই টেম্পারেচার হাই প্রেশার হলে কি হবে। হাই টেম্পারেচার হাই প্রেশার হলে এখন নিউক্লিওফাইলকে অ্যামোনিয়ার NH2 গ্রুপটা নিউক্লিওফাইল, অ্যামোনিয়ার NH2 গ্রুপটা নিউক্লিওফাইল, লোন পেয়ার এখন এখানে অ্যাটাক করবে। হাই টেম্পারেচার হাই প্রেশার আছে, সো এই বন্ড ব্রেক হবেই, তাই Cl- বেরোবে, NH2 ঢুকবে, অ্যানিলিন তৈরি হবে। ঠিক আছে? Cl- আউট হচ্ছে, NH2 গ্রুপ তার লোন পেয়ারের থ্রু দিয়ে নিউক্লিওফিলিক অ্যাটাক করছে, এই কার্বনে Cl- আউট হচ্ছে, NH2 গ্রুপ ইন হচ্ছে। সেটা অ্যালকেন্সের প্রপার্টি ছিল না? আছে। Cl- যেই আউট হয়ে গেল, এই Cl- টা হাইড্রোজেনটার সঙ্গে চলে যায়, HCl তৈরি করে। ওই HCl ক্যাটালিস্ট Cu2O এর সঙ্গে রিঅ্যাক্ট করে Cu2Cl2 আর ওয়াটার তৈরি করে। ফার্স্ট রাউন্ডে তৈরি হয় HCl, কারণ Cl- টা বেরোচ্ছে আর অ্যামোনিয়াতে একটা H পড়ে থাকছে, কারণ এই গ্রুপটা ঢুকে যাচ্ছে, তাহলে এটা HCl তৈরি করে। এই HCl টা ক্যাটালিস্ট আছে Cu2O, তার সঙ্গে রিঅ্যাক্ট করে Cu2Cl2 আর ওয়াটার তৈরি করে। ঠিক আছে? পরেরটাও একই ভাবে, যদি ব্রোমোবেনজিন থাকে, কিউপ্রাস সায়ানাইড দিয়েছি, সো এখানে নিউক্লিওফাইলটাকে Cn-, একইভাবে Cn- অ্যাটাক করবে এই কার্বনে, লিভিং গ্রুপ হ্যালোজেন আউট হয়ে যাবে, ব্রোমো আউট হয়ে যাবে, সায়ানাইড ইন হয়ে যাবে। এগেন হাই টেম্পারেচার 475 কেলভিন টেম্পারেচার ইন প্রেজেন্স অফ পিরিডিন সলভেন্ট, সঙ্গে বেরিয়ে যাবে Cu এর সঙ্গে বিআরটা চলে যাবে, তো CuBr তৈরি হবে সঙ্গে। ওকে, ক্লিয়ার? মাথায় ঢুকছে তো? আচ্ছা, এই যে সায়ানোবেনজিন তৈরি হলো, এই সায়ানোবেনজিনের অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে? সো অ্যাপ্লিকেশন গুলো কি কি দেখে নাও। তুমি কোন বই ফলো করো এমনিতে?
কম্প্রিহেন্সিভ বাজে বই। যেটা ফলো করবে, একটা বই একটা কিনে নেবে, সেটা হচ্ছে ছায়া প্রকাশনের একটা বই বেরিয়েছে, ছায়া কেমিস্ট্রি ফর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অ্যান্ড সিবিএসসি, ইংলিশ ভার্সনের কম্বাইন্ড বই একটা বেরিয়েছে, ওই বইটা একটু ফলো করবে, কম্প্রিহেন্সিভ ছায়া কেমিস্ট্রি। ঠিক আছে, আর যদি জেই কে ফোকাস করো তাহলে এবিসি কেমিস্ট্রি, আর কোনো অল্টারনেটিভ নেই। জেই কে যদি ফোকাসে রাখো সিরিয়াসলি তাহলে এবিসি কেমিস্ট্রি বাই মডার্ন পাবলিকেশন লিখে রাখো, বই দুটোর নাম দরকার হয়। আর যদি শুধু বোর্ডটাকে ফোকাস করো তাহলে ছায়া কেমিস্ট্রি। চলছে, আমার ঠান্ডা লেগেছে বলে একটু ইয়ে করা আছে, প্রচুর ঠান্ডা লেগেছে, জ্বর ছিল সব দুপুরবেলা অবধি। ছায়া কেমিস্ট্রি এটা অনলি ফর বোর্ডের জন্য, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসসির কম্বাইন্ড একটা বই। আর যদি ইয়েকে ফলো করো, যেই চাও তাহলে সেক্ষেত্রে ছায়াটা না কিনলেও চলবে, এবিসি কেমিস্ট্রি বাই মডার্ন পাবলিকেশন। ঠিক আছে, এই দুটো কিনে নিও, কারণ কম্প্রিহেন্সিভের বইটাতে ল্যাঙ্গুয়েজ খুব একটা ভালো নেই। ক্লিয়ার এটা? আচ্ছা, এইভাবে তৈরি হলো কি বেনজিন বলো তো? সায়ানোবেনজিন। এই সায়ানোবেনজিন যেই তৈরি হলো, সায়ানোবেনজিনে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে। সায়ানোবেনজিন একবার পেয়ে গেলে এর উপরে কনসেন্ট্রেটেড HCl যদি দেওয়া হয় তাহলে সায়ানোবেনজিনের পার্শিয়াল হাইড্রোলাইসিস হয়, তাতে সায়ানাইড গ্রুপটা, মনে রাখতে হবে কোনটা কিসে কনভার্ট হয়, সায়ানাইড গ্রুপটা হাইড্রোলাইসিসের পরে অ্যামাইড গ্রুপে কনভার্ট হয়ে যায়, CONH2। যদি ডাইলিউট HCl দেওয়া হয় তাহলে কমপ্লিট হাইড্রোলাইসিস হয়, তখন সায়ানাইড গ্রুপটা COOH কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে কনভার্ট হয়ে যায়। যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিডাকশন করানো হয় বা সোডিয়াম ইথানল দিয়ে রিডাকশন করানো হয় তাহলে সায়ানাইড গ্রুপ কনভার্ট হয়ে যায় CH2NH2 গ্রুপে। তাহলে প্রথমটাতে হয় পার্শিয়াল হাইড্রোলাইসিস, এটাতে কমপ্লিট হাইড্রোলাইসিস, এখানে হচ্ছে রিডাকশন, এরা হচ্ছে রিডিউসিং এজেন্ট, রিডাকশন হলে এই গ্রুপে কনভার্ট হয়। কোন গ্রুপে কনভার্ট হয় এটাই মনে রাখাটাই আপাতত 12 এর অর্গানিক কেমিস্ট্রি। ঠিক আছে, এটা কেন হয়, এটা হায়ার গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনের মেকানিজমস আছে, কিন্তু 12 এর অর্গানিক কেমিস্ট্রি রেসপেক্টে মনেটা কি রাখতে হবে, কোন গ্রুপ কি রিএজেন্ট কনভার্ট কিসে হয়, কোন গ্রুপ কি রিএজেন্ট কনভার্ট কিসে হচ্ছে। চলে আসছি পরে, গ্রিগনার্ড রিএজেন্ট। গ্রিগনার্ড রিএজেন্ট কাকে বলে? যখনই ব্রোমিন মানে হ্যালোজেন আর অ্যারাইল গ্রুপ, হ্যালোজেন আর অ্যারাইলের মাঝখানে ম্যাগনেসিয়াম ঢুকে গেলে তাকে গ্রিগনার্ড রিএজেন্ট বলে। সো কি করে হয়, ব্রোম ইঞ্জিন নিয়েছি, ব্রোম ইঞ্জিনের উপরে যদি ম্যাগনেসিয়াম দিয়ে দেওয়া হয় ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার অ্যাজ সলভেন্ট, শুধু ইথার লিখবে না, ড্রাই ইথার, মার্কস কেটে দিয়েছিল আগের বারে বোর্ডে। সো ব্রোম ইঞ্জিন আছে, ব্রোম ইঞ্জিনের উপরে দিয়েছি ম্যাগনেসিয়াম ইন ড্রাই ইথার হচ্ছে সলভেন্ট, তাহলে কি হচ্ছে, তাহলে এমজিটা ইনসার্ট হয়ে গেল, অ্যারাইল গ্রুপ আর ব্রোমাইড এদের মাঝখানে এমজি ইনসার্ট হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে গ্রিগনার্ড রিএজেন্ট। ক্লিয়ার? ফিটিক রিঅ্যাকশন, এটা হচ্ছে উডস রিঅ্যাকশনেরই একটা অ্যারোমেটিক ভার্সন বেসিক্যালি। এখানে হচ্ছে এটা একটা ক্লোরোবেনজিন, এটা একটা ক্লোরোবেনজিন, অ্যান্ড এই দুটো ক্লোরোবেনজিন তার সঙ্গে যদি সোডিয়াম দেওয়া হয় ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার, তাহলে ক্লোরোবেনজিনের ক্লোরিন গুলোকে নিয়ে সোডিয়ামটা আউট হয়ে যাচ্ছে অ্যাজ NaCl, এই গ্রুপটার সঙ্গে এই ফিনাইল গ্রুপ দুটো নিজেরা জয়েন হয়ে যাচ্ছে, we are getting diphenyl। এই রিঅ্যাকশনটার অ্যালিফেটিক ভার্সনটার নাম কি? উডস রিঅ্যাকশন। আর তার অ্যারোমেটিক ভার্সনটা ফিটিক রিঅ্যাকশন। তাহলে উডস ফিটিক কেমন হবে? একটা অ্যারোমেটিক একটা অ্যালিফেটিক, দেখো দেখে নাও। সো এটা হচ্ছে অ্যারোমেটিক গ্রুপ ক্লোরোবেনজিন, এটা হচ্ছে অ্যালিফেটিক CH3Cl, তাহলে অ্যালিফেটিক অ্যালকিল হ্যালাইড, এটা মিথাইল ক্লোরাইড মিথাইল হ্যালাইড, এটা হচ্ছে ক্লোরোবেনজিন। একইভাবে সোডিয়াম ড্রাই ইথার দিয়েছি, সোডিয়াম দুটো ক্লোরিনের বাচ্চাকে নিয়ে আউট হয়ে গেছে, NaCl তৈরি হয়েছে। আর এই গ্রুপটার সঙ্গে কোন গ্রুপটার সাথে কোন গ্রুপটা জয়েন হলো, এই গ্রুপটার এই কার্বনটার সঙ্গে যার সঙ্গে ক্লোরিনটা অ্যাটাচ ছিল, এই গ্রুপটার এই কার্বনটা জুড়ে গেল, ইউ আর গেটিং টলুইন। ঠিক আছে, বেশ। টলুইন তৈরি করার আরো একটা রিঅ্যাকশন আছে, তার নামটা কি কে বলবে? কমন রিঅ্যাকশন, ভেরি কমন এন্ড ভেরি পপুলার রিঅ্যাকশন, অনেকবার করেছি। বেনজিন থেকে টলুইন তৈরি করতে হবে, এটা তো উডস ফিটিকের শুধু হবে। আর একটা বলো বলো বলো, আরে তুমি বলো না, ওর কানে কানে কি বললে সেটাই বলো, বল। ফ্রিডল ক্রাফট অ্যালকিলেশন, দেখো আসছি সেটাতে। উলম্যান রিঅ্যাকশনটা কি? উলম্যান রিঅ্যাকশনটা সেম যা কনসেপ্ট ছিল এর আগের ফিটিকের মতনই সেম কনসেপ্ট, শুধু আয়োডোবেনজিনের উপরে হবে আর সোডিয়ামের জায়গায় কপার দিতে হবে। ঠিক আছে, আয়োডোবেনজিনের উপরে হবে আর সোডিয়ামের জায়গায় ওটা রাখিস না, ভেঙে যাবে, এমনিতেই ভেঙে গেছে, মাটিতে রাখ।
আয়োডোবেনজিনের উপরে হবে আর সোডিয়ামের জায়গায় কপার দিতে হবে, তাহলে আয়োডিন গুলোকে নিয়ে কপারটা আউট হয়ে যাবে আর CO2 ডাইফিনাইল তৈরি হবে, কারণ ফিনাইল রিং দুটো জুড়ে যাচ্ছে। সেম রিঅ্যাকশন ফিটিগেই হয়েছিল, ডিফারেন্স দেখেছিল ফিটিগে এখানে ব্রোমোবেনজিন ছিল, সোডিয়াম ছিল, এখানে আয়োডোবেনজিন আছে আর কপার আছে, আলাদা আলাদা নাম, উলম্যান রিঅ্যাকশন। সো চলে আসছি এই ফ্রিডল ক্রাফট কোথায়, ফ্রিডল ক্রাফট পড়ে আছে আই গেস। হ্যাঁ আচ্ছা, রিডাকশন ক্লোরোবেনজিনের উপরে যদি নিকেল অ্যালুমিনিয়ামের একটা অ্যালয় দেওয়া হয় ইন প্রেজেন্স অফ অ্যালকালি, কি দেওয়া হচ্ছে? নিকেল অ্যালুমিনিয়াম অ্যালয়। মেটালস আর গুড রিডিউসিং এজেন্ট। সো মেটাল যদি দেওয়া হয়, নিকেল অ্যালুমিনিয়াম অ্যালয় দিচ্ছি মানে মেটাল দিচ্ছি, মেটাল মানে হচ্ছে তার গুড রিডিউসিং এজেন্ট ইন প্রেজেন্স অফ অ্যালকালি, তাহলে রিডাকশন হয়ে যাবে। রিডাকশন হলে ক্লোরিনটা আউট হয়ে যাবে, একটা হাইড্রোজেনকে নিয়ে HCl তৈরি হবে, সঙ্গে বেনজিন তৈরি হবে। ঠিক আছে, রিডাকশন মানে হাইড্রোজেনের অ্যাড হওয়া। সো নিকেল অ্যালুমিনিয়াম প্রেজেন্স, নিকেল অ্যালুমিনিয়াম অ্যালয়ের প্রেজেন্সে, নিকেল অ্যালুমিনিয়াম অ্যালয়ের প্রেজেন্সে যদি অ্যালকালি দেওয়া হয়, মানে সলভেন্টে থাকছে অ্যালকালি, ঠিক আছে, অ্যালকালাইন মিডিয়াম থাকছে, অ্যালকালাইন মিডিয়ামে দেওয়া হচ্ছে মেটালের সোর্স, মেটালটা হচ্ছে নিকেল অ্যালুমিনিয়ামের অ্যালয়, তাহলে রিডাকশন হচ্ছে। রিডাকশন হলে ক্লোরোবেনজিন থেকে ক্লোরিনটা আউট হয়ে যাচ্ছে, এখানে হাইড্রোজেন ইনসার্ট হয়ে যাচ্ছে, হাইড্রোজেন ইনসার্ট হয়ে যাওয়া মানে বেনজিন পাওয়া, যে ক্লোরিনটা আউট হয়ে গেল ওটা একটা হাইড্রোজেনের সঙ্গে HCl তৈরি করছে। ক্লিয়ার আছে তো অবধি? আচ্ছা, এখানে শেষ হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অন হ্যালো অ্যারিন, শুরু হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অন হ্যালো অ্যারিন। সো হ্যালো অ্যারিন, এবারে বুদ্ধি করে বলে, একই কোশ্চেন্স আবার সেকেন্ড টাইম জিজ্ঞেস করছি একটু অন্যভাবে। এমনিতে হ্যালো অ্যারিন গুলো ইলেকট্রন রিচ না ডেফিশিয়েন্ট? হ্যালোজেন গ্রুপটা তার প্লাস আর এফেক্টের থ্রু দিয়ে ইলেকট্রন ডেনসিটি আরো বাড়াচ্ছে না কমাচ্ছে? যদি বাড়ায় তাহলে নিউক্লিওফাইল গুলো আসতে চাইবে, কারণ নিউক্লিওফাইল নিজেরাও ইলেকট্রন রিচ, তো অবভিয়াসলি একজন রিচের কাছে। কিন্তু ইলেকট্রোফাইল যারা তারা আসতে চাইবে, কারণ ইলেকট্রোফাইল গুলো কি? ইলেকট্রনের ভিখারি, ওদের ইলেকট্রন নেই, ওদের চাই ইলেকট্রন। আর হ্যালো অ্যারিনের কাছে গাদা গাদা ইলেকট্রনের ভান্ডার আছে, সো অবভিয়াসলি ইলেকট্রোফাইল আরামসে আসতে চাইবে। তাহলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হতে ড্রাস্টিক কন্ডিশনস এটসেট্রা অনেক কিছু লাগে। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন এরকম ভাবে হবে, হ্যাঁ কি না? ক্লিয়ার? তো কেন হচ্ছে, এবার যদি হয় তাহলে কেমন ভাবে হবে দেখে নেওয়া যাক। একই ক্লোরোবেনজিন, একবার রেজোনেন্সার দেওয়া আছে, নিজেরা বুঝে নাও ঠিকঠাক ড্র করা আছে কিনা। ক্লোরোবেনজিন তার প্লাস আর এফেক্ট শো করছে, প্লাস আর এফেক্ট শো করলে পাই বন্ডের মুভমেন্ট হচ্ছে, পাই বন্ডের যদি মুভমেন্ট হয় আবার লাস্টে ব্যাক করে যাচ্ছে। ক্লিয়ার? যদি এটা হয় তাহলে বলো মুভমেন্ট যখন হয়েছিল ইলেকট্রন ডেনসিটি কোন কোন পজিশনে এনহ্যান্সড হয়েছে? এটা কোনটা? যে কোনো একটা হ্যালোবেনজিন, তাতে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কেন হবে সেটা বোঝানোর চেষ্টা করছি। যে কোনো একটা হ্যালোবেনজিনের কাছে ইলেকট্রোফাইল কেন আসছে? কারণ ইলেকট্রোফাইল ইলেকট্রন ডেফিশিয়েন্ট, আর এটা ইলেকট্রন রিচ। কেন ইলেকট্রন রিচ? কারণ হ্যালোজেনটা তার প্লাস আর এফেক্টের থ্রু দিয়ে বেনজিনের ইলেকট্রন ডেনসিটি বাড়াচ্ছে, যে কারণে নিউক্লিওফাইল আসছিল না ওই সেম কারণে ইলেকট্রোফাইল আসছে। ক্লিয়ার? তো এবারে বলো যে এখানে প্লাস আর এফেক্টের থ্রু দিয়ে দেখা যাচ্ছে কোন কোন পজিশনে, তোমরা নিজেদের রেজোনেন্স স্ট্রাকচারটাও চেক করতে পারো, যে কোনো একটা নাইট্রো গ্রুপের চেক করো, অর্থো নাইট্রো হোক, প্যারা নাইট্রো হোক, মেটা নাইট্রোটা চেক করো না, মেটাটাও চেক করতে পারো, কোনো অসুবিধা নেই। বেনজিনের কোন কোন পজিশনে মাইনাস চার্জের ডেনসিটি বেড়েছিল ডিউরিং দ্য রেজোনেন্স? দুদিকের দুটো অর্থ আর নিচের একটা প্যারা। এটা কি মাইনাস চার্জ কোথায় কোথায় এসছে? মেটাটাতে দেখো তাহলে ভালো করে বুঝতে পারবে। মেটাটাতে দেখো, মেটাতে যেখানে নাইট্রোর দিকে যেখানে ইলেকট্রন ঘোরেনি ওখানে ভালো ভালো বোঝা যাচ্ছে। মেটাতে যেখানে নাইট্রোর দিকে ইলেকট্রন ঘোরেনি ওটাতে বেশি ভালো করে বোঝা যাচ্ছে যে ইলেকট্রন ডেনসিটি যখন বেড়েছে বেনজিনে কোন কোন পজিশনে বেশি বেড়েছে? প্যারা আর অর্থ। তাহলে দূর থেকে ইলেকট্রোফাইল যদি এখন দূর থেকে ইলেকট্রোফাইলটা এখন ওই ক্লোরোবেনজিনকে মাপছে, কি মাপছে? যে আমি তো যাবো ওর কাছে, কোন পজিশনে যাব, কোন কোন পজিশনকে ও চুজ করবে? প্যারা আর অর্থ, কারণ প্যারা অর্থতে ইলেকট্রন ডেনসিটি, আর ইলেকট্রন ডেনসিটি যেখানে বেশি ইলেকট্রোফাইল সেই পজিশনকেই প্রেফার করবে। ক্লিয়ার? তাহলে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কোন কোন পজিশনে হবে? ক্লিয়ার? কারণ প্যারা আর অর্থ পজিশনে ইলেকট্রন ডেনসিটি বাড়ছে। মানে আমরা কি বলতে পারি এই হ্যালোজেন গ্রুপগুলো অর্থ প্যারা ডাইরেক্টিং, মানে হ্যালোজেনের প্রেজেন্সে, কথাটা মানে কি হ্যালোজেন গ্রুপের প্রেজেন্সে যাদের লোন পেয়ার আছে, নট অনলি হ্যালোজেন, যে কোনো গ্রুপ যার লোন পেয়ার আছে তার প্রেজেন্সে নেক্সট ইলেকট্রোফাইলটা অর্থ আর প্যারায় যায়। ক্লিয়ার? একজনের প্রেজেন্সে, লোন পেয়ার वाला কোনো গ্রুপের প্রেজেন্সে নেক্সট ইলেকট্রোফাইল
অর্থয় অথবা প্যারাতে সাবস্টিটিউশন করবে। তো দেখে নেওয়া যাক করছে কিনা। নাইট্রেশন হচ্ছে এখানে H2SO4 আর HNO3 দেওয়া হয়। নাইট্রেশনে কি দেওয়া হয়? H2SO4 আর HNO3। তাতে তৈরি হয় যে ইলেকট্রোফাইলটা সেটা NO2 প্লাস। ক্লিয়ার কাট দেখতে পাচ্ছি NO2 প্লাসে প্লাস চার্জ আছে, মানে ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেছে। ক্লিয়ার, ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেছে। এবার এই ইলেকট্রোফাইলটা সাবস্টিটিউশন করবে কোন কোন পজিশনে? সো প্রোডাক্ট কি পাওয়া যাবে? একটা প্যারানাইট্রোক্লোরোবেনজিন, অর্থোনাইট্রোক্লোরোবেনজিন। কোনটা মেজর? কেন মেজর? কারণ লিনিয়ার সিমেট্রিক। সিমেট্রিক লিনিয়ার কি করে হলো? সিমেট্রিক। আরে ওই আর কি সিমেট্রিক। হ্যাঁ, লিনিয়ারের মানে ইলেকট্রন ফ্লো এর কথা বলছো, সিমেট্রিক মানে সিমেট্রির কথা বলছো। সিমেট্রিক কম্পাউন্ড, স্টেবল কম্পাউন্ড, মেজর কম্পাউন্ড। ক্লিয়ার? তাহলে অলওয়েজ কোনটা মেজর হবে অর্থোপ্যারার মধ্যে? পরেরটা যাচ্ছি। ক্লোরোবেনজিনের উপরে সানলাইট, ক্লোরোবেনজিনের উপরে অ্যানহাইড্রাস FeCl3 প্রেজেন্সে ক্লোরিন দেওয়া হয়েছে। তাহলে FeCl3 হ্যালোজেন ক্যারিয়ার, এটা ক্লোরিনের সঙ্গে রিঅ্যাক্ট করে Cl প্লাস ক্লোরোনিয়াম আয়ন ইলেকট্রোফাইল তৈরি করবে, সঙ্গে FeCl4 মাইনাস তৈরি হবে। খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। ক্লোরোনিয়াম আয়নটা এখানে কি? ইলেকট্রোফাইলটা। FeCl3 অ্যানহাইড্রাস FeCl3 ক্লোরিনের সঙ্গে রিঅ্যাক্ট করে ইলেকট্রোফাইল জেনারেট করেছে Cl প্লাস। এই Cl প্লাস এখন অরিজিনাল ক্লোরিনের রেসপেক্টে কোন কোন পজিশনে যাবে? অর্থ আর কোনটা মেজর হবে? ক্লিয়ার? পরেরটা চলে আসছি নাইট্রেশন। এটা একটু আগে ডিসকাস করেছি, আর বলছি না, একটু আগে এটা ডিসকাস করলাম। সালফোনেশন, সালফিউরিক অ্যাসিড যখন দেওয়া হচ্ছে, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট দিলে ইলেকট্রোফাইলটা যেটা জেনারেট হচ্ছে সেটা হচ্ছে SO3H+। SO3H+ এই ইলেকট্রোফাইল কোন কোন পজিশনে যাবে? কোনটা মেজর হবে? ক্লিয়ার? ফ্রিডল ক্রাফট অ্যালকিলেশন, টলুইন তৈরির সেকেন্ড মেথড। টলুইন যদি তৈরি হতো বেনজিন থেকে, এই মেথডেই হতো। সো CH3Cl দিয়েছি, অ্যানহাইড্রাস AlCl3 দিয়েছি, হিট দিয়েছি। AlCl3 যেটা দিয়েছি তার সঙ্গে CH3Cl এর রিঅ্যাকশন হবে, AlCl3 Cl মাইনাস কে নিয়ে আউট হয়ে যাবে অ্যাজ AlCl4 মাইনাস, সঙ্গে CH3 প্লাস তৈরি হবে। হ্যাঁ কি না? AlCl4 মাইনাস CH3 প্লাস, এইটা কি? ইলেকট্রোফাইলটা। ইলেকট্রোফাইলটা তাহলে কোন কোন পজিশন চুজ করবে সাবস্টিটিউশনের জন্য? কোনটা মেজর হবে? ফ্রিডল ক্রাফট অ্যালকিলেশন, কারণ অ্যালকিল গ্রুপ ঢুকলো, মিথাইল গ্রুপ ঢুকলো। ফ্রিডল ক্রাফট অ্যাসাইলেশন, তো জানতে হবে অ্যাসাইল গ্রুপ কাকে বলে। এই গ্রুপটাকে বলে অ্যাসাইল গ্রুপ। এই গ্রুপটা হচ্ছে অ্যাসাইল গ্রুপ। সেই গ্রুপটা কেমন করে তৈরি হবে? আছে হচ্ছে CH3COCl, মানে CH3COCl এই কম্পাউন্ডটা আছে, দিয়েছি একইভাবে অ্যানহাইড্রাস AlCl3। অ্যানহাইড্রাস AlCl3 Cl মাইনাসটাকে নিয়ে আউট হয়ে যাবে, তাহলে তৈরি হলো AlCl4 মাইনাস, সঙ্গে এই বাকি গ্রুপটা প্লাস চার্জ হিসেবে রয়ে যাবে, রাইট? CH3C ডাবল বন্ডেড ও প্লাস চার্জটা কোন কার্বনটার মাথায় আসবে? এখান থেকে ক্লোরিন আউট হয়েছে, প্লাস চার্জ কোন কার্বনে আসবে? যেখান থেকে বেরিয়েছে সেখানে। তাহলে এটা হয়ে গেল ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইলটা এখন কোন কোন পজিশনে অ্যাড হবে? কোন কার্বনটা থ্রু দিয়ে? এই কার্বনটা না ইলেকট্রোফিলিক কার্বনটা? তাই CH3CO অ্যাড হবে না COCH3 অ্যাড হবে? ক্লিয়ার? COCH3 অ্যাড হবে। CH3CO করে দিও না কেন দুটাকে, COCH3 অ্যাড হবে, COCH3 অ্যাড হবে, কারণ ওই কার্বনটা ইলেকট্রোফিলিক, ওটা ইলেকট্রোফিলিক কার্বনটা থ্রু দিয়ে অ্যাটাকটা হবে অর্থ আর প্যারা পজিশনে। প্যারা উইল বি দা। ক্লিয়ার? তাহলে এখানে শেষ হচ্ছে টোটাল হ্যালো অ্যারিনসের সমস্ত কেমিক্যাল রিঅ্যাকশনস গুলো। হ্যালো অ্যারিনস দু রকমের কেমিক্যাল রিঅ্যাকশন করে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন যেটাতে একটু লেস রিঅ্যাক্টিভ, আর ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন যেটা একটু স্পন্টেনিয়াসলিও করে থাকে। এবারে হ্যালো অ্যালকেন ঢুকবে। হ্যালো অ্যালকেন